শীত এসেছে ধরার বুকে হিমেল শাড়ি পরে, রোজ বিহানে দুর্বাঘাসে শিশির বিন্দু ঝরে। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ আমরা সন্ধ্যা। আমাদের বছর শেষের শীতকালীন আড্ডা নিয়ে আমরা আজকে আবার চলে এসেছি। ঠিক, আমরা অনেকদিন বাদে আবার একটা শীতের আড্ডায় বসেছি। তো আজকের আলোচনা বা আজকের আড্ডার বিষয় বলতে হয় বিষয় ছাড়া আড্ডা। আড্ডাই বিষয় আর ছাড়া কি, আড্ডা, একদম। কোনো আড্ডা দিতে আড্ডা, বিষয় ছাড়া আড্ডা, কোনো বিষয় নেই বা কোনো টপিক নেই। তো আজকে আমরা যে যার শীতের এক্সপেরিয়েন্স বলুন বা সারা বছরের কাজের এক্সপেরিয়েন্স বা নতুন বছরের প্ল্যানিং, সবই ওই নিয়ে একটা আলোচনা বা আড্ডার মোডে আমরা থাকবে আমাদের, আজকে একদম। শীতকালে যেরকম ঘন্টাখানেক একটা টাইম গরম কাটাবো। চায়ের ধোঁয়া ওঠা আড্ডা ঠিক হয়, ঠিক ঠিক সেরকম আড্ডা হবে আজকে আমাদের। হুম, নিয়ে ঠিক আসি ঠিক আমাদের সাথে দেখো আর কি যারা অবস্থা। রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সুব্রতা সরকার, স্বাগত সুব্রতা দি আমাদের আড্ডায়। স্বাগত নমস্কার। স্বাগত। নমস্কার। সুজয় দেবনাথ, সুজয় আছে আজকে আমাদের আড্ডায়। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, অভিজিৎ এসে গেছে। মিউটেড আছো, সুজয় মিউটেড আছো। শুভ সন্ধ্যা। অভিজিৎ, শুভ শুভ সন্ধ্যা। সন্ধ্যা, স্বাগত আমাদের আড্ডায়। অভিষেক ক্যামেরায় আয়। অভিষেকের ক্যামেরাটা বন্ধ। তো অভিষেকও Muted আছে আছে। আমাদের সাথে আড্ডায় আজকে। হ্যাঁ হ্যাঁ, ও মিউটেডও আছে, ক্যামেরাও বন্ধ। তো ও বোধহয় আর কি একটু প্রস্তুতি নিচ্ছে আর কি, জমিয়ে আড্ডা দেওয়ার। এই তো চলে এসেছে। বাইরে আছে নাকি? অভিষেক কি বাইরে আছিস? শুনতে পাচ্ছিস? বোঝা যাচ্ছে না। ও যাই নিজের হোক, আমরা মধ্যে আড্ডায় হ্যাঁ বাইরে আছি মনে হচ্ছে। একটু বাইরে আছি, ওই জন্য কথা বলছিলাম না। আমি একটু 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 পরে জয়েন করছি আবার। ঠিক আছে, আমি তাহলে তোকে ব্যাক স্টেজে রাখছি। আজকে আমাদের আড্ডা শীতকালীন আড্ডা, একদম শীতের জমজমাট আড্ডা। যাই হোক, সবার সামনে যদি চায়ের কাপ থাকে তাহলে সেখান থেকে ধোঁয়া উঠবে। আর না হলে আমাদের পরবর্তীতে নিশ্চয়ই আমরা একদম চায়ের কাপ নিয়ে বসবো আড্ডায়। একদম সে ধোঁয়া প্ল্যানিং তো ধোঁয়া উঠিয়ে অবশ্যই থাকবে আমাদের। একদম হ্যাঁ, ধোঁয়া একদম উঠিয়ে ধোঁয়া আড্ডা উঠিয়ে মারবো। আড্ডা দেবো। তো আমরা আড্ডায় আজকে অনেককে পেয়ে গেছি। সুব্রতা দিকে এবারে পেয়েছি, অভিজিৎকে আমাদের সবার মধ্যে পেয়েছি। আজকে বোধহয় অভিজিৎ আমাদের First time. আড্ডাতে প্রথম। প্রথম। হ্যাঁ, ফার্স্ট টাইম, আচ্ছা রাইট আচ্ছা। রাইট রাইট রাইট। বাহ, আমাদের আমাদের ভালোই হলো, মানে এই বছরে অনেক কিছুই অন্যান্য নতুন হচ্ছে, অনেক মানুষের সাথে হয়েছে। হ্যাঁ, তো অভিজিতের সাথে সুব্রতজির কাছে সবার বাকিদের আগে যাব। পরিচয়। সুব্রতজির আজকে, হ্যাঁ সুব্রতাদির সাথে বোধহয় অভিজিতের পরিচয় নেই। না আমি না, আরেকবার এসেছিলাম। হ্যাঁ আচ্ছা, সুব্রতাদি আরেকবার এসেছিলেন। হ্যাঁ, না 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 শুনতে সুব্রতাদির পাচ্ছি সাথে আপনার সাথে অভিজিতের পরিচয় আমার নেই। পরিচয় নেই। না, হ্যাঁ আমার আমি পরিচয় নেই। আপনার সাথে পরিচয় হয়নি। ফার্স্ট টাইম হ্যাঁ হ্যাঁ, পরিচয় হচ্ছে। তাহলে তো একটু পরিচয় পর্ব হলে খুব ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, Definitely. ও হ্যাঁ হ্যাঁ, সুব্রতাদি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের প্রথম নার্সিং এর ডক্টরেট। ঠিক আছে, উনি প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছেন গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে, না দিদি? হ্যাঁ, গভর্নমেন্ট নার্সিং কলেজ, আরজি কর মেডিকেল আরজি কলেজ কলেজ। আচ্ছা, হসপিটাল। হ্যাঁ, হ্যাঁ, এখন অনেক আর সোশ্যাল এবার ওয়ার্কের সাথে উনি রয়েছেন। আচ্ছা। প্লাস না, এখন আমি চাকরি করি, একটা কাজ আচ্ছা, করি। ঠিক ঠিক, সেখানেও আমি ওই প্রিন্সিপাল হয়ে আছি, ওই আচ্ছা, নার্সিং ইনস্টিটিউশনে, ক্যালকাটা হার্ট ক্লিনিক হসপিটাল, আপনারা নাম জানেন বোধহয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সল্টলেকে। সল্টলেকে। ওদের নার্সিং একাডেমির আমি প্রিন্সিপাল হয়ে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খুব ভালো। যাই হোক, আজ শীতকালীন আড্ডার শুরুয়াত হয়ে যাক। হ্যাঁ, যাতে এবার তুমি তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। হ্যাঁ, তোমার পরিচয়টা তো দিদি পেলেন না। আমি অভিজিৎ কুন্ডু। প্রফেশনালি আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে পাশ করেছি।
আচ্ছা। এটা একটা ডিগ্রি কোর্স ছিল। হুম। তো তারপর থেকে মোটামুটি রুজি রোজগার হোক আর যাই হোক, ওই কাঁচি ছুরি নিয়েই চালাচ্ছি আজ অব্দি। ওই যে প্রফেশনটাকে ধরা, ওর থেকে ওই কাঁচি ছুরি, মানে বাংলা ভাষায় গোদা বাংলায় বলতে গেলে টেলার। আর না না, শুধু টেলার কেন, সেটাই। আজকের শুধু দিনে, টেলার হ্যাঁ, টেলার আজকের দিনে, তো বললে হবে না, আজকের দিনে তার সাথে ক্রিয়েটিভিটিটা তো বলতে হবে। এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি হ্যাঁ, আগেকার দিনে ভাবা হতো যে এরা হচ্ছে দর্জি, হ্যাঁ, হচ্ছে দর্জি এক টাইপের। তো এখন ওটাকে দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন পরিবর্তনশীল হচ্ছে, মানুষের থিঙ্কিং চেঞ্জ হয়েছে অনেক, এর পিছনে একটা বিশাল হিস্ট্রি ডেফিনেটলি আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার পরিচয় আর কি। আপনি কোথায় যুক্ত আছেন এখন, কোথাও যুক্ত আছেন? আমি আমাদের দুটো আমি একটা এক্সপোর্ট হাউসের সঙ্গে যুক্ত আছি, প্লাস নিজেও কিছু কিছু কাজ করি ফ্রিল্যান্সিং, আচ্ছা প্লাস বিজনেসও আমার একটা এস্টাবলিশ আছে। তো এই নিয়েই মোটামুটি জীবন চলছে। চলছে। হ্যাঁ। প্রচুর ব্যস্ততার মধ্যে। আর আমার ওয়াইফ হচ্ছে রাখিদির একটা বিশাল ফ্যান। আচ্ছা। যবে থেকে আমি বিয়ে করেছি, আমি মানে যবে থেকে ওর সঙ্গে পরিচয়, তবে থেকে সেই দিন থেকেই রাখিদির নামও আমি জানি। এই হচ্ছে ভালো। না, আমাদের, শুভার্তি আসলে খুব ভালোবাসে আমাকে, হ্যাঁ সেইটা। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ ভীষণ ভালোবাসে। প্রচন্ড প্রচন্ড ফ্যান, মানে আর সুভাষ না, হ্যাঁ, ফ্যান হওয়ার মতো এমন কিছু আমার না ঘটেনি। না না, তো যাই হোক, রাখির কন্ট্যাক্টে যারা আমরা এসছি, হ্যাঁ তারা হ্যাঁ, ভালো না বেশে ওকে পারা যায় না। পারা যায় না। মানে পার্সোনালিটিটাই এমন মানে যে মন ভালোবাসে। খারাপ হলে বলে না একটা ডোজ চাই, সেই ডোজ হ্যাঁ, হচ্ছে রাখিদি। মানে এটা হচ্ছে মানে আমার এক্সপিরিয়েন্স। হুম। আমার সাথেও রাখি সুখদেবের খুব অল্প দিনের পরিচয়, আচ্ছা একদম। খুবই অল্প এবং দিনের। আড্ডা আসর নিয়ে, আড্ডা আসরেই পরিচয়। মানে এটা আচ্ছা, আমার হ্যাঁ খুব ভালো লাগে। এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেই আমাদের এই পরিচয়। আড্ডা আসরের সূত্রে অনেকের সাথে পরিচয় হয়েছে, মানে যার সূত্রটা শুধু হ্যাঁ, এই আড্ডা আসরই। হুম হুম হ্যাঁ, একদম, একদম। অনেকের এখানে সাথে আছে, পরিচয় আমাদের হয়েছে। কমেন্টে এসছে, ব্রততী বলছে শুভ সন্ধ্যা সকল গুণীজনকে। ধন্যবাদ ব্রততী, তুমি আছো আমাদের সাথে আড্ডায়, খুব ভালো লাগছে। আর আরেকজন আছেন সমীর রঞ্জন স্যার, ওনাকেও, এই আচ্ছা, স্যারকেও আমরা পেয়েছি এই আড্ডা আসরেই। আড্ডা হ্যাঁ, আসরেই স্যার পেয়েছিলাম। আমাদের এত হুম, ভালো। হ্যাঁ, উনি একটি কলেজে আছেন, পুরুলিয়াতে পুরুলিয়াতে। উনি হুম, তো শ্রীকানু বিশ্ব স্যারকেও ইউনিভার্সিটিতে আমরা উনি পড়ান। পেয়েছি। আবারও নিশ্চয়ই পাবো স্যারকে। স্যার ভীষণ একজন গুণী মানুষ, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, আমরা সমৃদ্ধ হয়েছি। ঠিক যেমন সুব্রতাদির কাছ থেকেও। সুব্রতাদির সংস্পর্শে থাকলে তো মানে অনেক সমৃদ্ধ করা যায় নিজেকে, মানে সত্যি তাই। সুজয়, একদমই তাই, এবং একদমই সুজয় তাই। একটু কিছু বলুক, সুজয়ের গলাটা শুনলামই না এখন। একদম, হ্যাঁ, সুজয়, এবার সুজয়ের কাছে যাই। এবার সুজয় বল একটু তোর সম্বন্ধে। আমার সম্বন্ধে বলবো? আচ্ছা, তোর পরিচয়টা দে। অ্যাকচুয়ালি দিদি তো একদিনই একটুখানি দেখা হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, দেখা হয়েছিল। হ্যাঁ, আমি বেসিক্যালি আমি বর্ন এন্ড ব্রট আপ ইন নর্থ বেঙ্গল। তারপরে এখানে ওই ইঞ্জিনিয়ারিং করতে আসা, এবং তখন থেকে রাকিদের সাথে, মানে ইঞ্জিনিয়ারিং শেষের দিকটাতে রাকিদের সাথে আলাপ। তো এবার তারপর থেকে তো রাকিদ আমার দিদি বেসিক্যালি। তারপরে একটা বলো, পাশের বাড়িতে, মানে পাড়ার ছেলে হয়ে গেলাম, পাশের বাড়ির ছেলে হ্যাঁ, হয়ে গেলাম। ওই সুজয় আইটিতে আছে। একই হাউসিং এ থাকো? না, না, একই হাউজিং এ না, অ্যাকচুয়ালি বেলঘড়িয়াতে। আমরা যে বেলঘরিয়াতে যে ফ্ল্যাটটাতে রয়েছিলাম, ওর আচ্ছা। পাশের ফ্ল্যাটটাই ও কিনলো আর কি। পাশের যে বিল্ডিংটা হলো সেই বিল্ডিং এ ও এবং ফ্ল্যাট সেটা নিল আর রাকিদিরই কি। রেখে দেওয়া। হ্যাঁ, আচ্ছা। আহ, আর এমনি প্রফেশনালি ও আইটিতে আছে, টিসিএস এ আছে। টিসিএস এ।
হ্যাঁ 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 হুম। অভিষেক এসছে, অভিষেক অভিষেক আমাদের- বোধহয় হ্যাঁ কোন একটা অনুষ্ঠানে আছে মনে হয়, যার জন্য ক্যামেরাটা বন্ধ করে রেখেছে। ও ফ্রি হলে হয়তো ক্যামেরায় আসবে, আমি ওই জন্য আচ্ছা আনলাম ওকে। ঠিক আছে, যাই হোক, আমি ওকে ব্যাক ঠিক আছে, স্টেজে ঠিক আছে, রাখছি। ওই, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তো এবার আমরা একটু শীতকালীন বছর শেষ এসব কথাগুলো বলছি ঠিকই, তো দিদির তো আজকে সকালের এক্সপিরিয়েন্সটা আমরা একটু শুনেছি। তো দিদি একটু সবাইকে বলো, দিদি যেমন সবাইকে নিয়ে কি সুন্দর করে থাকেন, মানে দিদির অনেকগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আমি একটু শুনবো দিদি। কারণ এখানে না এই তোমার যে বেটা, সেখান থেকে আমি শিখছিও নিজে। তোমার এই যে ওল্ড গুডিজ, তোমার আজকের যে গ্রুপটা, যারা তোমরা যে হাঁটতে যাও একসাথে, তাদের যে গ্রুপটা, সানশাইন, এই যে হ্যাঁ সানশাইন, তো সানশাইন, এইগুলো এইরকম করে যে মানে সবাইকে নিয়ে এক চলা, এবং তারপরে তো আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো পরে আস্তে আস্তে এক্স্যাক্টলি। আসবো। তোমার যে কর্মকাণ্ড একটা বিরাট জগৎ, তো কারণ আমার তারপরে মনে তো হয়, এগুলো তো আছেই, এর সাথে প্রফেশনাল পার্টটাও আছে, হ্যাঁ মানে প্রফেশনাল দিকটা তো প্রিন্সিপাল আছেই, তার ওটা তো কাজকর্ম শুনলাম আমরা। সেগুলো ছাড়াও। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেগুলো ছাড়াও যে এইগুলো নিয়ে তুমি আছো, মানে এগুলো নিয়ে এরকম ভাবে থাকা যায়, সেইটা আর কি একটু সবাই জানুক, মানে জেনে আমি যেরকম একটু একটু শেখার চেষ্টা করি, জেনে খালি জানলে তো হবে না, শিখতেও হবে না, আর কি। তোমরা হ্যাঁ। অনেক কিছু নিয়ে আছো আসলে। তোমার সানশাইনের আজকের সকালের গল্পটা একটু আগে শুনি। আসলে আমার যেটা মনে হয় আর কি, যে পৃথিবীতে চারদিকে আনন্দ ছড়িয়ে আছে, মানে আনন্দটাকে নিতে হবে, কোথায় ঠিক। কোথায় আছে সেটা খুঁজে খুঁজে বার করা, সেটা আমি সবসময় আমার একটা চেষ্টা চলে। তো যেহেতু আমার নিজের শারীরিক একটা সমস্যা, যেটা ওই শ্বাসকষ্ট জনিত আর কি, মানে অ্যাজমা কাম সিওপিডি, এরকম একটা কম্বিনেশন হয়ে আচ্ছা আছে। হ্যাঁ, সাথে অনেক দিন ধরেই আর কি ব্যাপারটা, সাথে একটু কার্ডিয়াক চেঞ্জেসও আছে, রিসেন্টলি ধরা পড়েছে। আচ্ছা আচ্ছা। এখন না হয়ে আমার প্রচেষ্টা হচ্ছে যে এটাকে উতরে যেতে হবে। হ্যাঁ, ঠিক আমার ঠিক। একটু হার্টের সমস্যা এসছে বলে আমি ইয়ে করতে পারবো না, এটাই। তো হাঁটা আর এইসব ব্যায়াম ট্যায়াম করা অনেকদিন ধরেই করছি, মানে খুব রেগুলার বেসিসে যদি বলো ৫-৭ বছর খুব বটেই করছি। তো এইখানে ওই বেলেঘাটার যে সুভাষ সরোবর, ওখানে আমরা সকালবেলা যাই। তা সেইখানে আমাদের গ্রুপ আছে আর কি, গ্রুপ মানে আমরা যেচে যেচে লোকের সাথে কথা বলি। এখন সবাই তো বন্ধুত্ব কথা করা। বলার জন্য ঠিক হ্যাঁ ঠিক। হয়ে থাকেন। হ্যাঁ, হুম। কিন্তু এগিয়ে এসে কথা বলাটা ভাবেন এখন সবাই, যে বলবো বলবো এগিয়ে গিয়ে কথা বলবো, মানে মানে অপোজিটের লোকটা কি ভাববে, কোনো উদ্দেশ্য নিয়ে আসছে নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটা ঘটনা বলছি। এক মহিলা অনেক দিন ধরে হাঁটেন, তো তাকে আমি মাসখানেক মাস দেড়েক দেখিনি। তো যখন উনি আবার এসছেন, আমি এগিয়ে গিয়ে তাকে বললাম যে আপনি এতদিন কোথায় ছিলেন, আসেননি? উনি বলছেন আমায় বলছেন? আমি বললাম হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকে তো দেখিনি অনেকদিন। আনএক্সপেক্টেড এরকম হঠাৎ হ্যাঁ, করে একজন এসে আমাকে তো জিজ্ঞেস বলছে করে। যে হ্যাঁ আমি আসিনি, কিন্তু আপনি আমাকে মনে রেখেছেন, আপনি খেয়াল রাখেন আমি আসি না। তখন আমি বললাম যে হ্যাঁ আমি রেখেছি তো। তো সেই জন্য তো এগিয়ে এসে জিজ্ঞেস করলাম। তারপর থেকে সে আমাকে দিদি 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 করে মানে কুল পায় না, বুঝেছো তো ব্যাপারটা। তো সেরকমই প্রত্যেকটি মানুষেরই না একটা একটা সিউডো ব্যারিয়ার, যেটা আমার মনে হয় আজকে সভ্যতার, এগুলো তো ক্রাইসিসের জায়গা এক একটা, যে ঠিক একটা ঠিক। সিউডো ব্যারিয়ার, যে আমি কি এগিয়ে কথা বলবো, এটা। ঠিক তো ঠিক। সেইটা আমরা করি আর কি, আমরা মানে আমার সাথে যারা আছে তারাও এখন রপ্ত হয়ে গেছে। তো এরকম করে আমাদের মারোয়ারি বন্ধু আছে যারা খুব সুন্দর, তাদের ব্যাপারগুলো জানতে পারি। তারপরে এমনি বাঙালি তো আছেই, এসব আছে, তারপরে মুসলিম কমিউনিটিরও আছে, মানে এই কালচারাল যে ব্যাপারটা, অনেক কিছু জানতাম না, যেগুলো জানি আর কি ওদের থেকে। হুম হুম হুম। ঠিক। তো সেরকমই একজন মহিলা আছে। আমার গলাটার অবস্থা ঠিক নেই, গলাটাও আমার এই অসুস্থতার কারণে আমাকে অনেক ইনহেলার হুম। দিতে হয়, তো ওটা গলাটা সেই। এফেক্ট, এই ব্যাপার। তো যাই হোক, তো
এরকম একটা পরিবারে, একটা যৌথ পরিবারের একজন মহিলা, তার বাচ্চা, ছোট বাচ্চা। আমার মনে হলো যে ওকে একদিন বললাম যে তোমার বাচ্চার জন্মদিন কবে? বললো 17ই ডিসেম্বর। তা আমার, তোমার বাচ্চাটার জন্মদিন না আমরা এখানে লেকে করব, একদম সবুজ প্রকৃতির ওপর করব। তো সে তো খুব খুশি। হ্যাঁ, আমার কেন যেন ওই মহিলাকে মনে হয়েছে যে জীবনের ক্ষেত্রে তার একটু মানে পাওয়ার দিকে একটু কম তার কম জীবন। আছে। তো আমি ভাবলাম ওকে এইটুকু দিতে পারলে যদি ওর একটু খুশি হয়, বলে এইটা আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা 15 জন ছিলাম আজকে, ঠিক আছে, কম না, অনেকজন। তো ভালোই। সবাই মিলে ছিলাম। আমরা জাস্ট ওই সকালবেলা গরম সিঙ্গারা খেয়েছি আর জিলিপি খেয়েছি, আর একটা কেক কাটা হয়েছে বাচ্চাটার জন্য, আর একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল ছিল। তো যাই হোক, এটাতেই আমরা বিরাট আনন্দ। আর ভদ্রমহিলা যে কি খুশি হয়েছেন, এবং উনি বারবার আমাকে সেইটা বললেন, দিদি আমি কোনোদিন ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার হবে। তো এইটাই মানে একটা যে আমাদের একটা আনন্দ, একটা স্যাটিসফ্যাকশন, একটা ফুলফিলমেন্ট, একটা খুব ছোট হলেও যে সারাদিন তার রেশটা চললো মনের ভেতর। থাকবে, এক্স্যাক্টলি। এই যে আনন্দটা, মানে অন্যকে আনন্দ দিয়ে যে আনন্দ পাওয়াটা, এইটা কিন্তু অনেক বিরাট প্রাপ্তি একটা, তাই না দিদি? এই যে ওরা আনন্দ পেলো, তুমি একটু আনন্দ দিতে পারলে ওদেরকে, এইটা কি বিরাট প্রাপ্তি বলো তোমার জীবনে? আমি দিলাম, আমি এভাবে না রাখি, কখনোই ভাবি না গো। আমি মনে করি কি আমি আনন্দটা পেলাম ওদের থেকে। সেটাই বলছি, ওইটাই আর কি, তোমারও একটা প্রাপ্তি হলো। হ্যাঁ, তোমারও একটা প্রাপ্তি হলো। হ্যাঁ, একটা চর্চা করছি, জানো তো। আগে যেভাবে দেখতাম জীবনটাকে, এখন এই অপরাহ্ন এবং সন্ধ্যের দিকে এগোচ্ছি, তো সেই জন্য এটা চর্চা করছি যে এটা মানে আমি কতটা পেলাম। আপনি মনে করছেন দিদি, দিদি আপনি মনে করছেন সন্ধ্যের দিকে, আমরা কিন্তু ভাবছি আপনি সকালেই আছেন। আমাদের আপনার থেকে অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু, সত্যি তাই পাবো আশা করছি আর কি। এই টার্মসে ভাবি আমরা যে মানে এটা একটা চর্চা করার চেষ্টা করি। যেমন আমি একটা গানের গ্রুপে যোগ দিয়েছি এবছরে। যদি 2023-এর যদি রিমার্কেবল কিছু বলা হয়, তাহলে নতুন করে আমার জীবনে এটা ছোটবেলায় যা করেছি এখন করলাম। এটাও কিন্তু শারীরিক কথা ভেবে নিয়েই মূলত, যে আমার যদি শ্বাসকষ্টটা একটু বেটার হয়, কেননা গান করাটাও তো একটা এক্সারসাইজ। তো তার সাথে মেন্টাল হেলথ, তো মিউজিক অ্যান্ড মেন্টাল হেলথ জানো যে কতটা রিলেটেড। হ্যাঁ, ওটা নিয়ে তো আলাদা করেই চর্চা করা যায়, যে কিভাবে সেটা বুস্ট আপ করে নিজেকে, কগনিটিভ মানে ফাংশনিং এ কতটা হেল্প করে, ঠিক আছে, অ্যাংজাইটি ডিপ্রেশন কমায়, এরকম ভাবে বিভিন্ন ভাবে এটা খুব সুন্দর করে বলা যেতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা আমি গেছিলাম শারীরিক কারণে, কিন্তু আমার বন্ধুদের আমি ভীষণ ভালোবাসি এবং খুব এনজয় করি, মানে ওদের সাথে। সে আমি ছাতা মাথা কি একটু গান করি না করি, এই গলায় বুঝতেই পারছো। আজকে কি শুনবো নাকি দিদি? ওরে বাবারে, তুমি গাইলে তোমার সাথে আমি একটু করতে পারি, কিন্তু হ্যাঁ, বলছি যে সেইখানে আমি জাস্ট এটা বলে ছেড়ে দিয়ে এবার ওনারা বলুক। সেটা হলো যে যিনি আমাদের গানের দিদিমণি, উনি খুব ভালো গান করেন। উনি হচ্ছেন ওই জয়িতা মুখার্জি গ্রুপে আছেন, গানসই যে গ্রুপটা আছে ওদের, ওইখানে। বয়সে সে অনেক ছোট, বুঝেছো। তো সে একটা নতুন ফোন কিনেছে, তখন সবাই ধরছে, লিখছে সবাই, এটার জন্য ট্রিট দিতে হবে বলছে, সাধারণভাবে যেরকম বলে। তো আমি অনেক সারাদিন ধরে এটা দেখেছি পোস্টগুলো। সন্ধ্যেবেলা আমি লিখলাম যে ট্রিট তো উনি দেবেনই, সেই ট্রিটটা হচ্ছে উনি প্রাণ ভরে গান শোনাবেন, আর আমরা একের পর এক অনুরোধ করে যাব।
বাহ! আমি ট্রিটটাকে মনে করছি যে হ্যাঁ, ও হ্যাঁ। ট্রিট দেবে এইভাবে, ঠিক, ঠিক ঠিক। আছে? ও খাওয়ার ওপর খাওয়াবে সেটা না ভেবে, হ্যাঁ, ঠিক, যে ঠিক। ও ও তো আমাদেরকে ওরকম ইয়ে করে গান শোনাতে পারে না, কেননা হুম, সেখানে হুম। এই হেরে গলায় আমরা যা চেঁচাই, উনি সেটাকে অ্যাকসেপ্ট করেন বা আমাদের তৈরি করেন, হ্যাঁ। আর সত্যি সত্যি ওনার কোনো কিন্তু কারোর প্রতি কোনো অভিযোগ নেই, যে যেমন করেন উনি তাকে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো ওনার থেকে তো আমরা কোনোদিন প্রাণ ভরে গান শুনিনি, ঠিক আছে? সেই। এইটা বলছি যে এই যে চর্চাটা, এই চর্চাটা আমরা করতে পারি কিনা, এটা আমি সবসময় নিজেকে জীবন দিয়ে চেষ্টা করি, যে একটা কোয়ালিটেটিভ ট্রান্সফরমেশন মানুষের জীবনে যদি কিছু করতে হয়, তাহলে বোধহয় সবসময় এইটা একটা ভাবতে হয় যে কিভাবে করা যায়, কিভাবে করা যায়। এটা নিয়ে প্রতিনিয়ত ভাবনা আর কি ব্যাপারটা, ভাবনা, এইটাই হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক। তোমার এই যে চিন্তাটা, মানে এই যে তুমি সেদিনও আমাকে বলেছিলে যে এই যে তোমাকে যারা যিনি গান শেখান, মানে ওনার যে এই যে চেষ্টাটা তোমাদেরকে সকলকে নিয়ে, এটাও একটা সমাজের জন্যই কিছু আর কি হ্যাঁ, আমি একটা। বলেছি ওকে সেটা, যে আমি কোনোদিন কোনো প্ল্যাটফর্মে খুব ভালো করে বলবো এইটাও তোমার একটা সোশ্যাল কন্ট্রিবিউশন, যে যে যা একদমই। আমরা পাচ্ছি করছি, তুমি সেটাকে উৎসাহ দিচ্ছ, আমরা হুম। ডিপ্রেশনে ভুগছি না, আমাদের ঠিক, ঠিক, অ্যাংজাইটি ঠিক। কমছে, আমরা জীবনে আনন্দ পাচ্ছি, এটাও তো তুমি আমাদেরকে সেই অর্থে শুধু আমাদের দিচ্ছ না, এটা সোসাইটিকেও তুমি দিচ্ছ। সোসাইটিকে দেওয়া হচ্ছে। ঠিক, হ্যাঁ, একদমই সোসাইটিকে তাই। দেওয়া হচ্ছে। তোমার নাম্বার অফ হুম। ডিপ্রেশন পেশেন্ট কমছে, এটা ঠিক, তো ঠিক। সোসাইটিকেই রিটার্ন দেওয়া না সেই একদমই অর্থে। তাই, ঠিক, একদমই তাই। একদমই তাই, একদমই তাই। এক একজনের ধরনটা এক এক রকম, কে কিভাবে তার নিজের যে বিষয়টাকে কাজে লাগিয়ে সে করতে পারে, সেইটাই আর কি বিরাট ব্যাপার। হ্যাঁ, আমরা আবার কিছু কমেন্ট পেয়েছি, একটু কমেন্ট গুলো নিয়ে নিই। মাধুশ্রী যে লিখছেন, ও আমার কথাই লিখেছে, যা। আচ্ছা, ভয়েস লাইক এ কোয়েল, ওয়ান্ডারফুল স্মাইল অফ রাকি, সাপোর্টিং অ্যান্ড ইন্সপায়ারিং সুখদেব, গ্রেট টু বি অ্যারাউন্ড ইউ। আমরাই তো আপনার সাথে থাকতে পেরে খুব ভালো লাগে। মাধুশ্রীজি আমাদের খুব ভালো বন্ধু। হুম, হ্যাঁ, উনি কিন্তু ব্যাঙ্গালোরে থাকেন। ওনার, হ্যাঁ, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম আছে সবচেয়ে বড় স্কার্ফ বানানোর জন্য। ওরে বাবা। হ্যাঁ, দারুণ মানুষ, অসাধারণ। আর তুমি যখন ওই সকালবেলার গল্পটা বলছিলে যে বাচ্চাটাকে যে জন্মদিনে, তখন উনি লিখেছেন আর কি, ওয়াও সো গুড, মানে ওই বিষয়টাতে। হুম, আচ্ছা, বাংলাদেশ থেকে শাহিদা পারভিন আমাদের সাথে আছে। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ধন্যবাদে মহান বিজয়ের শুভেচ্ছা। আজকে তো এই যে বাংলাদেশের বিজয় দিবস, মানে সেইটা জানিয়েছেন। অভিনন্দন সকল গুণীজনদের জন্য রাখি দিদি। ধন্যবাদ, এবং আমাদের শ্রদ্ধা অবশ্যই রইল শহীদদের প্রতি, যারা এই বিজয় এনে দিয়েছিলেন বাংলাদেশের। সকলকে আমাদের শ্রদ্ধা জানাই। আচ্ছা, পারমিতা দি আছেন। পারমিতা দি বলছেন, পারমিতা দিও তো গানের সাথে যুক্ত, মানে ওনার বাবা সত্যদেব চট্টোপাধ্যায় একজন মানে মহৎ সঙ্গীত শিল্পী ছিলেন এবং সঙ্গীত স্রষ্টা ছিলেন। প্রায় 5,000-এর উপরে ওনার গান আছে, এবং লেখা গান। পারমিতা দি সেগুলো রক্ষণাবেক্ষণ করে চলেছেন আর কি। রাখে সমৃদ্ধ হচ্ছে, থাকো আমাদের সাথে। হ্যাঁ, বলছেন কিয়া বাত, এর থেকে ওই যে তুমি যে গান দিয়ে ট্রিট দেওয়ার কথা বলেছো, সেটা নিয়ে পারমিতা দি বলছেন কিয়া বাত, এর থেকে ভালো ট্রিট কি আর হতে পারে। সত্যি তাই। আচ্ছা, আমার গানের গ্রুপের নামটা বোধহয় বলিনি, রাখি। আমরা হচ্ছে না, না। বেলেঘাটার সপ্তক। আচ্ছা, বেলেঘাটা আচ্ছা। সপ্তক। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর নাম। আমাদের দিদিমণির নাম হচ্ছে অরুণিতা দত্ত। আচ্ছা, আচ্ছা। এই হ্যাঁ, সপ্তক সপ্তক কথাটার অর্থটা কি? সাত সুরের সমাহার, সাত সুরের সাতশো। আচ্ছা। সাত স্বরের সমাহার আর কি। খুব ওনার ভালো। প্রতি আমাদের খুব অনেক শ্রদ্ধা রইলো এবং ভালোবাসা রইলো, শুভেচ্ছা তো রইলোই। একটা আড্ডা আসলে দেখি ওকে আনা যায় সুযোগ, কিনা। হ্যাঁ, 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 আমি একদম, সেটাই বলতে একদম, যাচ্ছিলাম একদম। যে কোনো আড্ডা আসলে যদি ওনাকে আমরা পাই, আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, ভীষণই ভালো লাগবে। আচ্ছা, এবার একটু অভিজিতের কাছে যাই। অভিজিতের মানে এই যে আমাদের
আড্ডায় বসেছি, তুমি এই আড্ডা মারতে কতখানি ভালোবাসো। আর আরেকটা যেটা শুনবো সেটা হচ্ছে এই বছরটা তোমার কেমন গেল এবং কি কি পাওনা হলো। আমরা পাওনাগুলো নিয়েই বলবো, না পাওনাগুলো আবার কখনো পাওনা হয়ে যাবে। না পাও- না 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 পাওনা না পাওনা গুলো পরের বছর পাওয়া মানে পরের পাওনাতে বছর। বদল হবে, তারপরের Exactly. বছরে পাওনাতে বদল হবে, এইভাবে হতে থাকবে। তো সেই না হ্যাঁ, পাওনা গুলো এভাবে হতে হবে থাকবে। কোনো এক এটা টাইমে। হচ্ছে এটা হচ্ছে রিসাইকেলের মতো। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা একদম। রিসাইকেল। এই বছর যেটা পাইনি সামনের বছর সেটা পাবো। সামনের বছর, হ্যাঁ, সেই ডেফিনেটলি। সম্ভাবনাটা তো সেটা পাবো। সবসময় থেকে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি সামনের বছরও না পাই নেক্সট ইয়ারে পাবো। নেক্সট ইয়ারে পাবো। একদমই এক্স্যাক্টলি। তাই। এটা ঠিক রিসাইকেল। তাই। চাহিদা আশাহত শেষ হবো হয়ে না গেলে আমরা। চাহিদা শেষ হয়ে গেলে লাইফ শেষ। ঠিক। চাহিদা ঠিক শেষ তাই। হয়ে গেলে লাইফ শেষ। যার হ্যাঁ, চাহিদা হ্যাঁ, নেই তার লাইফে আর কিছু নেই। শিওর, যতক্ষণ একদম চাহিদা ঠিক আছে, কথা। যত হ্যাঁ, চাহিদা হ্যাঁ। আছে তত মানুষ আরো বাঁচতে চাইবে, বাঁচতে আরো চাইবে, নতুন আরো ভাবে জীবনটা এগিয়ে যাবে। একদমই তাই, এগিয়ে যাবে। চলমান থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, চলমান এক্স্যাক্টলি। থাকতে হবে সবসময়। ঠিক, চাহিদাটাকে ফুলফিল করতে হবে তো। ফুলফিল করতে হবে, তবেই লাইফ সাইকেল চলবে। শুধু এক্স্যাক্টলি। আমার চলবে। নয়, শুধু আমার না, আমি আরো 5টা লোককে এগিয়ে নিয়ে যাব, ঠিক। আরো ঠিক। 5টা লোককে এগিয়ে নিয়ে যাব, তাদের মধ্যেও চাহিদাটা ক্রিয়েট হবে। তো ঠিক। শীত সম্বন্ধে আমার একটা খুব রিসেন্টলি একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে আমার ছেলেকে দিয়ে। আচ্ছা, আমি বেশ শুনি। প্রতিদিন সকালবেলা ওকে চান করাই, প্রতিদিন। হুম। লাস্ট কিছুদিন ঠান্ডাটা একটু বেশি বেড়েছে, হ্যাঁ। তো ওকে যখন আমি চানটা করাই, ও আমাকে ফার্স্ট অফ অল বলে, পাপা এত ধোয়া হচ্ছে কেন বাথরুমের মধ্যে? আচ্ছা। আচ্ছা। এত ধোয়া হচ্ছে কেন? আমি বলি হট ওয়াটার, গরম, তুমি গরম জল চান করছো ওই জন্য ধোঁয়া হয়ে যাচ্ছে, তোমার বডি হুম। থেকে বেরোচ্ছে ধোঁয়া। বলে এটা ইটস লাভলি, ইটস ভেরি লাভলি। তো আমার মনে পড়ে আমরা বক্রেশ্বরে যেতাম ছোটবেলায়, হুম। এখন আছে কিনা জানি না। ওখানে হট স্প্রিং ওয়াটার হট থাকতো, স্প্রিং। এক্স্যাক্টলি। হুম। সেখানে চান করে হেভি মজা লাগতো শীতকালে, খুব মজা লাগতো। সেই। সেই আর এখন ওইটা হ্যাঁ, হ্যাঁ। ওই যে একটা ন্যাচারাল হট ওয়াটার। একটা এক্স্যাক্টলি। ছোট একটা চৌবাচ্চার মতো ছিল, হ্যাঁ কি হ্যাঁ 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 কি নোংরা নোংরা দেখতে, কিন্তু কি মজা পেতাম ওর মধ্যে ডুবে থাকতে। হ্যাঁ, ডুবে থাকতো। বিশেষ করে শীতকালে। এখন ভাবি সেটাই। হ্যাঁ, হ্যাঁ। আমার এখন আছে বক্রেশ্বর কিনা যাওয়া আমার তো হয়নি নাই। কখনো। আচ্ছা। কিন্তু আমি কেদার যেতে গৌরীকুণ্ডে আমি হ্যাঁ, করেছি। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা। হট স্প্রিং এ। হ্যাঁ, হ্যাঁ, ওখানেও একটা বেশ মানে পুরো ঘেরা, একটা হুম, ওই পুকুরটাকেই একদম পুরো আর কি ঘেরা করা হুম, আছে। তো আমি তো যথারীতি আমি একটু ভুলটুসি আছি আর কি, প্রচন্ড গরম লাগছে। আমার বাবা তো নেমেই পড়লেন, বাবার আবার এগুলো ভীষণ ছিল। তো ওখানেও একটা পেয়েছিলাম, আর বদ্রীনাথে গিয়েও পেয়েছিলাম আমরা। বদ্রীনাথ একটা। হ্যাঁ, হ্যাঁ। বদ্রীনাথে এই দুটো জায়গায় আমি হট স্প্রিং মানে দেখেছি, নিজে খালি একটু টাচ করেছি আর কি, বাবাকে চান পুরো স্নান করেনি? করতে দেখেছি। চান করেনি? স্নান করে না, না, বাবা! প্রচন্ড গরম। না, আমরা ওই ওতে টাওয়েল ওতে ভিজিয়ে চান ভিজিয়ে করলে নাকি পুরো শরীরের ব্যথা কমে যায়। বলে তাই। হ্যাঁ, আমার বাবা নেমে গেলেন, বাবা মানে ভীষণ এসব একটু পারেন আর একটু কি, আস্তে বাবা আস্তে নেমে গেছেন। সরিয়ে নেমে যেতে হয়। হ্যাঁ, আমি হ্যাঁ, ওই টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে কোন রকম একটু একটু হুম। কিন্তু আমি আজকের নেমে দিনে স্নান আমাদের করতে ওটা পারি। কিন্তু বেশি প্রয়োজন, কেননা এত হার্ড ওয়ার্ক হয়, দিনের শেষে মনে হয় একটু গরম জলে চান করলে শরীরটা একটু ক্লান্তিটা এমনি চলে যায়। গরম জলে পা ক্লান্তিটা চলে দিয়ে যায়। রাখলেও হ্যাঁ, কিন্তু অনেকটা ক্লান্তিটা ক্লান্তি চলে চলে যায়। যায়। কিন্তু হ্যাঁ, হুম। ওই স্প্রিং ওয়াটার, হট স্প্রিং ওয়াটার আর বাড়িতে গিজারের গরম করা জলের কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, সে তো বটেই, সে তো অবশ্যই, ওটা সে তো ওটা অবশ্যই। ন্যাচারাল, ওটা ন্যাচারাল, ন্যাচারাল। এক্স্যাক্টলি। ওটা ন্যাচারাল ন্যাচারাল এবং হট ওটা ওয়াটার ওটা যেটা অ্যাকচুয়ালি বললে। কেমিক্যাল দিয়ে হট এক্স্যাক্টলি। হয় বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওতে ওতে চান করলে নাকি একদম মানে চাঙ্গা হয়ে যায় শরীর পুরো। হ্যাঁ, হুম, হুম, হুম। সেটা ওই কারণ কারণটাও ভিতরটি আছে। লিখছেন গরম জলে সবাই স্নান করতেন। আমার পিতামাতাও গিয়েছিলেন স্নান সারতে। হ্যাঁ, বক্রেশ্বরে বোধহয় সবাই যায়। একবার প্ল্যান করতে হবে বক্রেশ্বর যাওয়ার। প্রীতিশেখরদা বলছেন আমারও আমার যাওয়া হয়নি। বক্রেশ্বর দেখে এসেছি। আচ্ছা, প্রীতিশেখরদা আমাদের আড্ডায় আছেন, খুব ভাল লাগছে। অনেকেই দেখছেন আমাদের বক্রেশ্বর, আজকে আড্ডা। বক্রেশ্বর একটা টাইমে খুব নাম ছিল, এখন হ্যাঁ, আছে কিনা হ্যাঁ, আমি হ্যাঁ। জানি না এক্স্যাক্টলি, এখন আর অতটা শোনা যায় না, খুব কম। শোনা যায় তাহলে না। এই আমাদের আরেকটা প্ল্যান আর কি তৈরি হয়ে গেল এখনই আর কি, বক্রেশ্বর যেতে হবে। হ্যাঁ, আমিও হট আছি, হট আমারও যাওয়া হয়নি। হ্যাঁ,
এই যে অভিজিৎ একটু আগে বক্রেশ্বর বলছিল না যে গেলে মানে ওখানে 2-3টে জায়গা যেতে হয়, আচ্ছা, আচ্ছা বুঝেছো? হ্যাঁ, সারাউন্ডিং মানে বোলপুরকে রেখে। বোলপুর না, আচ্ছা ওখানে একটা ওই যে পুকুরের মধ্যে পদ্মবনে একটা জৈন মন্দির আছে, কি আচ্ছা, ও নামটা আমি আচ্ছা ভুলে গেলাম। হ্যাঁ, ওই পাশাপাশি 2-3টে জিনিস একসাথে দেখতে হয় এবং খুব সুন্দর। হুম, বক্রেশ্বরটা সত্যিই খুব ভালো, মানে ওই পচা ওই এটা নিশ্চয়ই এখন অনেকটা ইমপ্রুভ করেছে। আর তাছাড়া ওই মুখ থেকে, মানে তোমার হ্যাঁ, বাঘের মুখ, সিংহের মুখ থেকে এরকম গরম জল জলটা পড়ে, মানে তুমি পড়ে। ওই আচ্ছা চৌবাচ্চায় আচ্ছা না চান করলেও ওই জলে করতে পারো, এবং মহিলাদের জন্য ঘেরা জায়গা টায়গা খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট ও ছিল। হুম, আমিও আচ্ছা অনেক বছর আগে গেছি তবু, এটাই। হুম হুম অনেক যাক অনেক আমাদের ছিল। আমরা কিন্তু শীতকালে যেরকম আর কি শীতকালের আড্ডাটা শুরু করেছিলাম, সেখানে আস্তে আস্তে ঘোরার দিকে চলেই যাচ্ছি, মানে শীতকাল মানে হুম, একটু ঘোরাঘুরি না হলে ঠিক জমে শীতকাল না তো। শীতকাল মানে দুটো জিনিস, ঘোড়া আর নলেন গুড়। নলেন গুড়, একটু খাওয়া দাওয়া থাকবে তার সাথে, হ্যাঁ। ভূপেনদা বোধহয়, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, ভূপেনদা বোধহয় ব্যাক স্টেজে আছে, দেখো তো। ব্যাক স্টেজে ভূপেনদা আছে? না তো, না ভূপেনদা ব্যাক স্টেজে নেই। আমাকে ফোন করলেন একটু আগে, বললো ব্যাক স্টেজে আছি। ও আচ্ছা আচ্ছা, না না। তো যাই হোক, আমরা যে ঘোরাঘুরির বিষয়টা আর কি শীতকালে সেখানে ঢুকে গেছি, তার মধ্যে যেটা আর কি আমাদের প্ল্যান, মানে যে কোনো জিনিসই আমাদের তুমি যেরকম বললে যে একটা ইয়ে থাকতে হবে, চাহিদা থাকতে হবে, একটা মোটিভেশন থাকতে হবে, তারপরে একটা প্ল্যানিংও বোধহয় থাকা খুব দরকার, যেটা আর কি, অবভিয়াস। হ্যাঁ, যে এটা করতে হবে ওটা করতে হবে, কি কি করা যেতে পারে। তো সে প্ল্যানিং না থাকলে তো সে কাজগুলো সম্পূর্ণ হতে পারে না। তো সেরকমই আর কি, ঘোরাটাও একটা প্ল্যান, একটা প্ল্যানে চলেই এলো বক্রেশ্বর ঘুরতে হবে। কারণ আমরা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি। ঘুরলেই তো 10টা জিনিস দেখা যায়, জানা কত যায়, কিছু বোঝা যায়, জানা যায়, দেখা যায়, কত রকম মানুষের সাথে, নতুন হ্যাঁ মানুষের হ্যাঁ, সঙ্গে পরিচয় হয়। কত রকম মানুষের সাথে, মানুষের জীবনযাত্রার সাথে অনেক রকম ভাবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, যে বিভিন্ন এক এক জায়গার মানুষের জীবনযাত্রা এক এক রকম, সেইটা মানে দেখতে পাওয়া যায়, জানতে পারা যায়, অনেকটা, অনেক কিছু। আর আরেকটা জিনিস হয়, আমি আমি নিজেকে ওই জায়গায় নিজেকে ভাবতেও পারি যে আমি যদি হুম আজকে হুম, ওই জায়গায় থাকতাম তাহলে আমি কি ঠিক করতাম। ঠিক ঠিক, একদমই এটাও তাই, খুব জরুরি লাইফের। খুব জরুরি, হ্যাঁ হ্যাঁ, ভীষণ জরুরি। ভূপেনদা বোধহয় ট্রাই করছে নাকি, বারবার আচ্ছা, ফোন এলে করছে আমি নিয়ে বোধহয়। আসবো, আমাদের তো এখানে হ্যাঁ জায়গা আছে, উম, একজন তো কমই আছে, আমাদের 6 জন আসেনি তো সবাই। হুম, তো হুম, অভিষেক এসে থেকে থেকে চলে গেল, মানে ও জানি না ক্যামেরায় আসতে পারলো না। তো হুম। সেই বিষয়টা তো আছেই। তো দিদি ঘুরে বেড়াতে তো নিশ্চয়ই খুব ভালোবাসো, দিদি তো দেশ কেন খালি বিদেশও ঘুরে বেড়ায়। প্রচুর। প্রচন্ড ভালোবাসি, হ্যাঁ, প্রচন্ড কারণ ভালোবাসি। শীতকালের আড্ডায় ঘোরাঘুরি না থাকলে ঠিক জমবে না না, বিষয়টা। হ্যাঁ, শীতকালের আড্ডা মানে তো একটা মেজর পার্ট হওয়া উচিত ঘোরা। হ্যাঁ, ঘোরা, শীত আসা মানে, মানে বছরের শুরুতেই শীতের টাইমটার প্ল্যান এখন সবাই মোটামুটি করে রাখে। হুম, হ্যাঁ, হ্যাঁ যত হ্যাঁ, ছুটি ওই উইন্টার ভ্যাকেশন বলা হোক বা যা, যদি উইকেন্ডেরও আশেপাশে একটা দুটো পাওয়া যায় তাহলেই তো হয়ে গেল, আর তো চিন্তা নেই। হ্যাঁ, তো কিন্তু সেই সবগুলো না, আমাদের এখন সময় আসলে কিন্তু উইকেন্ড ডেস্টিনেশনও প্রচুর হয়ে গেছে, প্রচুর হ্যাঁ, উইকেন্ড উইকেন্ড ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে তো আগে প্রচুর। এতটা ছিল না, হুম, এখন প্রচুর নতুন নতুন জায়গা সব হয়েছে, যেগুলো একেবারে গেলে মানে খুব মন অফবিট ভালো হয়ে যায়। অফবিট জায়গা, এখন তো প্রচুর অফবিট জায়গা বেরিয়ে গেছে। হুম না, হুম, কিন্তু আমাদের হ্যাঁ, সময় কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ আমাদের রেজাল্ট বেরোতো কিন্তু। হ্যাঁ। আমাদের কিন্তু রেজাল্ট বেরোতো, মানে আমি হেভি চাপের টাইম ছিল আর কি। মানে 25শে ডিসেম্বর কিন্তু রেজাল্ট বেরোনোর টাইম থাকতো। না, রেজাল্ট পরীক্ষা বেরিয়ে ওটা শেষ ছুটি করে পড়ে যেত আর কি, ছুটি রেজাল্ট পড়ে বেরিয়ে যেত। ছুটি, হ্যাঁ, হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে ছুটি পড়ে যেত। এবার আরেকটা জিনিস হতো, নতুন বইয়ের গন্ধ। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, নতুন বইয়ের গন্ধ, নতুন নতুন বইয়ের বইয়ের গন্ধ। গন্ধ, সেই সেই ফিলিংটা কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেটা না, নেই, না, নেই, হ্যাঁ হ্যাঁ, একদম নেই। কিন্তু আমাদের সময় আমরা নতুন বই এসেছে তার একটা ওই স্মেলটাকে নেওয়া, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই সেই সহজ পাঠই একদম। হোক আর যাই হোক। এই তো উপেন দাস।
হ্যাঁ হ্যাঁ আরে এই তো এই তো ভূপেন্দার গাড়িতে আমি দিদিকে গল্প করছিলাম, এরা ভীষণ ঘুরে বেড়ায়। পাওয়াপুরি যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্রেশ্বর আমি পাওয়াপুরি। প্ল্যানিংটা তোমার কাছে শুনবো, ওই জায়গাগুলো একটা আমি প্ল্যান বার করতে হবে। করলাম, নামটা ভুলে গেছিলাম তো, খুঁজে বার আচ্ছা, করলাম। বক্রেশ্বরের আশেপাশেই পাওয়াপুরি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মহাবীরের তাহলে ওটার মন্দির আছে। আচ্ছা আচ্ছা, পুরো এই তো পদ্ম ভূপেন্দা বন এসছে। জলের মধ্যে ঢুকে যেতে হয়, খুব সুন্দর ওটা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটা। আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে গয়া, ওই একসাথে গয়া। 3-4টে জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, না, ওটা একটা বোলপুরে প্ল্যান অনেক করতে কিছু হবে। দেখার আছে, বা ওই বীরভূমে, এক্স্যাক্টলি বীরভূমে অনেক কিছু দেখার আছে, অনেক আচ্ছা কিছু আচ্ছা, দেখার আছে বীরভূমটাকে। হ্যাঁ সব দিক তো ভূপেন্দার এখনো মানে গাড়ি আস্তে আস্তে হচ্ছে। এখনো রানিং? হ্যাঁ ভূপেন্দা, না না কোথায় আছো? ভূপেন্দা নমস্কার সবাইকে, দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থী, না না নেটওয়ার্কের ঠিক আছে। সমস্যা ছিল। আমি পাঞ্জাবের ভাটিন্ডা থেকে পাটিয়ালা ফিরছি, তা এখন মাঝ আচ্ছা রাস্তায় আচ্ছা, দাঁড়িয়ে যোগদান করছি। বৌদিও তো আছে পাশে, বৌদিকে দেখাও। হ্যাঁ, তোমরা তো বৌদি দুজনে আছে, বৌদি আছে পাশে। এই তো এই হাই হাই হ্যাঁ তো সবাইকে বর্ষ শেষের অভিনন্দন আর শুভেচ্ছা আগামী বছরের জন্য। সবাই ভালো একদম। থাকবেন। তোমরা কি বেড়াতে আপনাকেও অনেক গিয়েছিলে নাকি? শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাজ ছিল একটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা বাহ সেই সেই, গুড গুড। ওখানে আমি এখন শুনছিলাম টেম্পারেচার অনেকক্ষণ থেকে, আচ্ছা আচ্ছা। ভালো লাগছিল আলোচনাগুলো, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ হ্যাঁ আমরা আজকে আজকে, আমাদের কোনো টপিক নেই, কিন্তু শুধু ওই আড্ডাই আড্ডা হচ্ছে আজকে। হ্যাঁ 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 হ্যাঁ, শীতকালে যা যা হওয়া দরকার শীতকাল হলেই তো তার মধ্যে তো পিঠে পুলির কথা মনে পড়ে। পিঠে পুলি শীতকাল হলে, আরেকটা বড় টপিক। হ্যাঁ শীতকাল আরেকটা হলেই বড় তাই, জিনিস। তাই না? সেই, একদম একদম। একদম, কালকে তো সময় চলে এলো। কালকে হ্যাঁ, কালকে পড়ে আমরা গেল। ঠিক আমাদের বাড়ির অপোজিটে, আমাদের ফ্ল্যাটের অপোজিটে যে স্টার মল, ওখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। তো আমরা স্টার মলে আচ্ছা, গেছিলাম ও একটা দোকানে। তো আচ্ছা, ফেরার সময় একবার জাস্ট আমরা দুজনে ঢুকেছি। তো হ্যাঁ সেখানে মোটামুটি 2-3টে স্টলই দেখলাম শুধু পিঠে পুলি, হ্যাঁ, আচ্ছা। এবং ওই এবং দোকানগুলো মারাত্মক সবচেয়ে ভিড়, বেশি মারাত্মক মারাত্মক ভিড়। ভিড় এই দোকানে। তো এখন আগে মা মাসি জেঠি কাকিদের হাতে বানানো পিঠে পুলির একটা আলাদা স্বাদ ছিল। এখন তো অর্ডার ঠিক। দিলে চলে আসছে, দোকানে দোকানে পিঠে একদম পুলি পাওয়া একদম। যায়। তো হ্যাঁ হ্যাঁ, সেটার মানে এটাও কর্পোরেটাইজ হয়ে গেছে আর কি। এটাতে এক্স্যাক্টলি। আত্মিক যোগটা পাওয়া যায় না আর কি। গরম হ্যাঁ গরম বাড়িতে এক্স্যাক্টলি খাওয়া। এই কথাটাই, এক্স্যাক্টলি এই দোকান থেকে পিঠে কিনে খাওয়ার ব্যাপারটা, আমি যখন সত্যি কথা বলতে কলকাতায় এলাম, 98-এ আমি কলকাতায় এলাম বাড়ি থেকে। তো হুম। এখানে এসে দেখলাম যে দোকানে, মিষ্টির দোকানে পাটিসাপটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং পাওয়া যায় এখানে। তো তখন মনে হলো, আরে এই পাটিসাপটা এখানে দোকানে বিক্রি হয়। তো সেখানে তো এখন তখন সত্যি কথা বলতে আমরা গ্রাম থেকে এসেছি, তখন এটা আনএক্সপেক্টেড ছিল একদম, মানে এখন পিঠে দোকানে কিনতে পাওয়া যাচ্ছে। এখন তো যাই জীবনটা হোক, কোন দিকে চলে যাচ্ছে, সব ব্যাপারে কর্পোরেটাইজ হয়ে যাচ্ছে। ওই দিন একদম শুনছিলাম এক জায়গায় যে আমাদের ইন্ডিয়াতেও চালু হয়ে গেছে যে ফিউনারালের জন্য সবকিছু করবে 36,000 কত টাকায়, এবং কান্নাকাটি করার লোকও আসবে আর কি সঙ্গে। ঠিক। সেই রুদালি তো আমি রুদালি কোথায় যাব? রুদালি, আমি এক্স্যাক্টলি সেটাই বলতে রুদালি। যাচ্ছিলাম। হ্যাঁ, রুদালির তো তাই আর কি। হ্যাঁ, সেটা আর এখন নতুন হবে কি, আছেই আমাদের এখানে, তবুও যাই হোক, কোথাও তবুও আছে এই যে রুদালি। এই আড্ডাগুলো হচ্ছে, এগুলোই হচ্ছে একটা আর্থিক যোগাযোগ। এই আড্ডাগুলো সবচেয়ে ভালো জিনিস। যেমন দিদি বলছিলেন উনি বেড়াতে যান সুভাষ সরোবরের ওখানে, ও যেচে যেচে কথা বলেন। এই কিছু কিছু এরকম লোক থাকলে এক্স্যাক্টলি। পরে সমাজের বাঁধনটা হ্যাঁ শক্ত হবেই। আসলে যতক্ষণ পরিচয় নেই ততক্ষণ কেউ না, কিন্তু যদি একটা মুচকি হেসে দিদি বা ভাই যদি বলা যায়, তাহলে সে বন্ধু হয়ে যাবে। আমাদের কাছে তবে রুগী দিদিকে আসে, বলে রাখি, ভূপেনদাও কিন্তু ঠিক তোমার দলেরই মানুষ। ভূপেন্দাও এরকম মানে, হ্যাঁ হ্যাঁ,
সবাইকে নিয়ে এবং সকলের জন্য আর কি সবসময় আছে। আমিও স্বাস্থ্য পরিষেবায় ছিলাম। আমি দার্জিলিং জেলার হোমিওপ্যাথিক ডিস্ট্রিক্ট হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ছিলাম। 2014-তে রিটায়ার করেছি। আর এখন আমি পাটিয়ালায় এসেছি। আবার পাটিয়ালাতে এসে আবার একটা ইনিংস শুরু করেছি। আমার নিজস্ব ক্লিনিক শুরু করেছি পাটিয়ালায়, বেঙ্গল রাসাইলি বেঙ্গল হোমিওপ্যাথিক ক্লিনিক করে দিয়েছি। তো আমার এক বন্ধু বলছিল বাংলার নাম উঁচু করো তুমি পাটিয়ালাতেও। কিন্তু পাঞ্জাবের একটা গল্প আছে। আমি যেহেতু হোমিওপ্যাথি নিয়ে চর্চা করি, হোমিওপ্যাথিক ডাক্তার, আমাদের ভারতবর্ষে প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসক হনেনবার্গ বলে একজন হ্যানিম্যানের ডিসাইপল, উনি কিন্তু প্রথম আমাদের ভারতবর্ষে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এর চিকিৎসার জন্য আসেন, ডক্টর হনেনবার্গ। এবং ওনার চিকিৎসায় মহারাজা রঞ্জিত সিং এত খুশি হন, ওনাকে উনি কোর্ট ফিজিশিয়ান হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করেন। তো প্রথম পাঞ্জাবে হোমিওপ্যাথির এ হয়েছিল। এখন যাই হোক, বেঙ্গল থেকে আরেকজন এলো আর কি, বেঙ্গল থেকে আরেকজন গেল এবার আমাদের। ভালো ইনফরমেশন। আপনি সেই লিগেসিটা রেখে দিচ্ছেন, সেই বহুদিনের লিগেসিটা আপনি রেখে দিচ্ছেন, এটাই তো ব্যাপার। তো ব্যাপারটা কি, চিকিৎসা করতে যখন আসি তখন শুধু গতানুগতিক চিকিৎসা করা আমার একটু, আমি যেটুকু জেনেছি, মানুষকে না জেনে চিকিৎসা করা যায় না, মানুষের মানসিকতা না জেনে, তার অবস্থা ব্যাকগ্রাউন্ড না জেনে চিকিৎসা করা যায় না। যেমন পরশুদিন একজন ভদ্রলোক আমার কাছে এলেন, উনি বলেন যে ওনার প্রবলেম গুলো, তো ওনার তাও আমি আমাদের তো পুলিশের মতো ইন্টারোগেট করতে হয়। সেই ইন্টারোগেশন করতে গিয়ে জানা গেল যে ওনার 29 বছরের ছেলে নিউজিল্যান্ডে চাকরি করতে গেছিল, সেখানে মারা যায়, এবং তারপর থেকে ওনার প্রবলেম গুলো শুরু হয়। ওনার ওয়াইফের প্রবলেম আরো বিকট, উনি পরে ওয়াইফকেও নিয়ে আসবেন। তো তারপর কথা বলে, তারপর ওদের সঙ্গে যখন কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং না তো সেটা প্রতিটা ক্ষেত্রে সেটাই দেখেছি, চিকিৎসা ক্ষেত্রেও মানুষের কাছাকাছি যাওয়া আর কি। তাতে না ওরা বন্ধুর মতো, অনেক মহিলারা না কেঁদে ফেলে। ওদের যখন বলি দেখুন আপনি নিজের খেয়াল রাখবেন, এখন 60 বছর বয়স হলো, আপনিও কারো মেয়ে ছিলেন, আপনাকেও মা আপনাকে ঠেলে ঠেলে খাবার খাওয়াতো, না খেলে মা রেগে যেতেন, হ্যাঁ, বাবা আপনাকে আগলে আগলে রাখতেন, তারপর বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর আপনি কারো স্ত্রী হলেন, কারো বৌমা হলেন, কারো বাবা, কারো মা হলেন, আর সবাই আপনার কাছে দাবি করে গেল এটা কোথায় আছে, মা বা হাজবেন্ড জিজ্ঞেস করে ওটা কোথায়, ওটা কোথায়, সারা জীবন এই করে গেলেন। এখন বয়স 60, আপনি আপনার স্বার্থে বলছি, আপনি সবার জন্য করলেন, পাখি কিন্তু সব উড়ে চলে গেল, নীড় থেকে পাখি উড়ে চলে গেল। সবাই, কেউ আমেরিকায় আছে, কেউ ব্যাঙ্গালোরে আছে, কেউ দিল্লিতে আছে, আজকে বুড়ো তুমি দুজন বসে আছো এখানে। তো এখন নিজের জন্য বাঁচতে হবে। আমি বললাম যে যদি অসুস্থ হয়ে 6 মাস তো না, 6 সপ্তাহ যদি বিছানায় শুয়ে পড়েন, বিশেষ করে মহিলারা, তাকে এক গ্লাস জল দেওয়ার লোক পাবে না, এবং স্বামীর বয়স কম থাকলে তার মা বলবে যে আরেকটা বিয়ে কর, একে দিয়ে আর কাজ হবে না। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখেছি, আমার এই দীর্ঘ 40 বছরের প্র্যাকটিসে প্রায় 25-30 বছর ধরে শয্যাশায়ী স্বামীর চিকিৎসা করেছে। যখন সেই স্বামীগুলো মারা যায় না, আমার মনে হয় যে মহিলা মুক্তি পেলেন উইদাউট কমপ্লেন। এটা হচ্ছে ডেডিকেশন এবং আমাদের সোশ্যাল যে কনসেপ্ট, মহিলাদের বিশাল অবদান। বলছে মাউন্ট এভারেস্ট চড়তে গিয়ে কোনো মহিলা ফেরত আসেনি, এত ডিটারমিনেশন থাকে, হয় কোনো মহিলা ফেরত আসেনি। অরুণিমা পণ্ডিতের গল্প মনে আছে? সে ভলিবল প্লেয়ার, ন্যাশনাল লেভেলের, সে ট্রেনে করে যাচ্ছিল দিল্লি, তাকে গলার চেন ছিনতাই করার জন্য 2-3 মিলে লড়াই করে, কিন্তু উনি রেজিস্ট করেন, তাতে ওনাকে ট্রেনের বগি থেকে নিচে ফেলে দেয়, এবং উনি 2 পাই কাটা যায় ওনার। উনি সারা রাত ট্র্যাকে পড়েছিলেন, ইঁদুর ওনার মাংস কুড়ে করে খাচ্ছে, ওটাও উনি টের পাচ্ছিলেন। সকালবেলা ওনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হলো ওনাকে হসপিটালে, যখন জানতে পারলো ইনি ন্যাশনাল লেভেলের চিকিৎসক, নিজে রক্ত দান করলো, রক্ত দিয়ে, ওখানে পরিকাঠামো ছিল না তবুও, তারপরে পরে এইমস এরকম ওনাকে পাঠানো হলো, উনি চিকিৎসার ছিলেন। সেই হসপিটাল থেকে উনি বাচেন্দ্রী পাল, আমাদের যে মহিলা প্রথম এভারেস্টে চলেছিলেন, তাকে বললেন, উনি টাটা অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ডিরেক্টর, যে ম্যাডাম আমি কি মাউন্ট এভারেস্ট চড়তে পারবো? তখন উনি বলেছিলেন, দেখো অরুণিমা, তুমি অর্ধেক মাউন্ট এভারেস্ট চড়ে গেছো, যখন তুমি এটা ভেবেছো তুমি কিন্তু
অর্ধেক মাউন্ট এভারেস্ট ওঠা হয়ে গেছে, তুমি সুস্থ যতটুকু হয় আসো আমার কাছে। এবং সে তখন মাউন্ট এভারেস্ট চড়ে মানে মাউন্ট এভারেস্ট জয় করেছিল সেই মহিলা। জয় করেছে। এটা হচ্ছে হ্যাঁ, ডেডিকেশন এন্ড সেই ডিটারমিনেশন। উইল পাওয়ার। তো পজিটিভ অ্যাটিটিউড, যে বছর গেল এতে আমাদের কি হারালাম ওটা ভাবলে লাভ নেই, কি পেলাম সেটাই লাভ। আমরা একদম। চাঁদে চন্দ্রযান নামিয়েছি, আমরা হকিতে খুব ভালো করেছি, ফুটবলে অনেকটা ভালো করেছি, হুম, তাছাড়া বিভিন্ন দিকে উন্নতি হচ্ছে। তো এটাই ভাবার দরকার। আর সবাইকে সবকিছু বলি যে আমাদের মানসিক স্বাস্থ্য, দিদি যেটা বলছিলেন, আমাদের সব রোগের শুরু কিন্তু মানসিক অবস্থা থেকে, সব রোগের নিরাময় একদমই কিন্তু তাই। মানসিক অবস্থা থেকে। সেই জন্য একদম। আমাদের মানসিক মেন্টাল হেলথ ভালো রাখতে হবে, চিন্তাধারা ভালো রাখতে হবে। কেউ যদি পজিটিভিটি না থাকে, যদি সব সময় কুটনির মতো যদি বলে ও গয়না পড়েছে, আরে ওর তো গাড়ি হয়ে গেল, হ্যাঁ, আর ওর ছেলে অমুক হয়ে গেল, ওর মেয়ে পালিয়ে গেল, এই যদি করে, সে কোনোদিন ঠিক, মানসিক ভাবে ঠিক। শারীরিক ভাবে সুস্থ হবে না। যে হবে সবার না। ভালো চাইবে, যে প্রার্থনা করার সময়ও বলবে সবাইকে ভালো রেখো, আর সবার হুম, জন্য সবার কাছে সবার পাশে দাঁড়ায়, কারো হাত শক্ত করে ধরে, কারো জন্য মধুর কথা বলে, তাহলে মানুষ কিন্তু অনেক সুস্থ থাকবে। ঠিক এবং ঠিক। একটা গল্প আছে না, বলে যে কাউকে যদি বলে যে এই তোর তো আজকে তোর শরীর কি রে, তোকে দেখতে খারাপ লাগছে, আজকে তোর তো অসুস্থ নাকি, ও ভাবে না তো অসুস্থ না। আর দুর্ভাগ্যক্রমে কেউ যদি আরেকজন বলে তোকে এরকম লাগছে কেন রে, তুই অসুস্থ নাকি, ও কিন্তু তখন তখন ও বাড়ি থেকে শুয়ে পড়বে, চিন্তা করবে। শুয়ে পড়ে হ্যাঁ, বলবে হ্যাঁ। ওর স্বামীকে যে সারা দুনিয়া জানে আমি অসুস্থ, আমি শরীর ভালো নেই আমার, একমাত্র তুমি জানো না, ডাক্তার দেখাও না, অমুক না তমুক না। সে কিন্তু অলরেডি তার এইদিকে ব্যথা ওদিকে ব্যথা বাস, শুরু হয়ে যাবে। শুরু আর হয়ে যদি গেল। কেউ যদি কাউকে বলে কিরে মা আজকে তোকে দারুণ দেখাচ্ছে তো, ওকে যদি দুজন যদি বলে যে আরে বাবা কি দেখাচ্ছে তোকে, ও বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে এদিক এদিক ঘুরে দেখবে এবং একটা আনন্দ ফিল করবে। দ্যাট ইজ পজিটিভনেস। এই পজিটিভনেস আমার শ্বশুর মশাই ছিলেন। আমি যাই পরে যে হোয়াট এ বিউটিফুল শার্ট ইউ আর ওয়ারিং, হাউ হ্যান্ডসাম ইউ আর লুকিং বলতো, আর আমি সত্যি ভাবতাম আরে তাই তো। পরে অনেক পরে বুঝেছি উনি সবাইকেই বলেন এরকম। কিন্তু এটা গুড হ্যাবিট, এটা তোমার সবার কথা শুনে করা। মাধুশ্রীজি বলছেন মাইন্ড ইজ লাইক এ মাঙ্কি। রাইট রাইট তাই হচ্ছে ঘটনা। সেটাই তাহলে আমাদের তোমরা যে যাই হোক। সুখদেবরা, তোমরাও রাখি সুখদেব, তোমরাও দারুণ কাজ করেছো। তোমাদের পোতা গাছগুলো হয়তো বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন কোনায় বাড়ছে, আর বলবে মাম্মি একদম একদম। আই এম গ্রোয়িং, চেষ্টা করছি। দেখা হলে বলবে ওইটা বনভিটা খেতে হবে না, ওইটা বনভিটা সেই খেতে হবে না, জল পেলে আর মাটি পেলে সার একদম পেলে একদম। পেলে উঠবে। তো বেড়ে উঠবে। এটা দারুণ উদ্যোগ। তো হ্যাঁ, ওইটা আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি। ওটা যখনই যাচ্ছি কোথাও আমরা সাথে করে নিয়ে যাচ্ছি এবং লাগিয়ে আসছি। সাথে এবং কাউকে সবসময় একটা গাছ থাকে আমাদের। রেসপন্সিবিলিটি, এই যে আমরা লাস্ট যে জলপাইগুড়ি গেলাম, জলপাইগুড়ি হ্যাঁ হ্যাঁ থেকে আমরা একদিনের জন্য হ্যাঁ, ওয়ান নাইটের জন্য আমরা জলদাপাড়া গেছি। আচ্ছা জলদাপাড়া যে হোমস্টেটাতে আমরা ছিলাম, একদম খুব সুন্দর হ্যাঁ জায়গা, একদম প্রকৃতির কোলে, মানে হ্যাঁ কিচ্ছু নেই আশপাশে, একদম নদীর জাস্ট রিভার বেডের উপরে একটা ছোট্ট বাড়ি, সেইখানে আমরা হুম ছিলাম আর কি। হুম তো হুম লোকেশন ওয়াইজ খুব ভালো। তো ওইখানে ওই হোমস্টে একটা ওই প্রাচীর দেওয়া জায়গা, তার একটা সাইডে আমরা গাছটা লাগিয়ে এলাম, এবং যে ওদের কেয়ারটেকার, সে দায়িত্ব নিয়ে ওটাকে লাগিয়ে জল ফল দিয়ে করলো, ঠিক আছে ওর দায়িত্বে আছে ওটা। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ বাড়বে কাজটা। তো এরকম আগেও আমরা আসলে অনেক হোটেলে করে একজনকার এসেছি। দায়িত্বে না দিয়ে আসলে তো মানে জল দেওয়া এইসব বিষয়গুলো একটা ইনিশিয়ালি খুব দরকার। হ্যাঁ, বাকিটা ইনিশিয়ালি করে গেলে একটা তারপর লেভেল ঠিক অব্দি। আছে। এত ভালো জিনিস। আমরা আমাদের মাঝখানে যখন দুর্গাপূজা আমি বাড়ি গেছিলাম, আমরা 5-6 জন পুরনো স্কুলের বন্ধুদের নিয়ে গাড়িতে ওই রং টং হয়ে উপরে দার্জিলিং এর দিকে গেলাম। ওখানে একটা বট গাছ আছে বিশাল, এবং আমি আচ্ছা বললাম যে এই বট গাছটায় আমরা ছোটবেলায় যখন দার্জিলিং এ ক্লাস 3-4 পড়তাম, আমরা ওখানে গাড়ি দাঁড় করিয়ে কিছু খেতাম, টিফিন গুলো ওখানে খেতাম। ইতিমধ্যে একজন ব্লগার এলো, ব্লগার গাছের মধ্যে উঠে ছবি টবি তুলছে, মানে বলছে লাইভ কমেন্ট করছে। তারপর ওকে আমি আচ্ছা বললাম যে এই গাছটা এতদিন, বলে হ্যাঁ এটা আমার দাদুও দেখেছে,
আমার বাবাও দেখেছে, আমিও দেখছি, আমার নাতি নাতিনিও দেখবে এই গাছটাকে। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, সত্যি কথা। এক্স্যাক্টলি। আমার বাবা দেখেছেন, আমি দেখেছি, এবার নাতি নাতনিরাও দেখবে। তো সেই গাছের ছবি টবি তুলে এনেছি আমরা। তো এইটাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। বড় জিনিস। আর আমরা যেটা ওই চিকিৎসকের ভাষায় বলি যে আমাদের অর্ধেক ফুসফুস তো ওইখানে, অর্ধেক হ্যাঁ, অর্ধেক ফুসফুস তো ওখানে, কেননা ওখানে। ঠিক গাছে ঠিক তো আমাদের অক্সিজেন তৈরি করে ঠিক। এবং সেই অক্সিজেন আমরা এই করি, আর সেই গাছকে আমরা কাটি। কত মূর্খ! দিল্লি থেকে একটা পালমোনোলজিস্ট এইবার বলেন, আমি প্রচুর অপারেশন করি লাংসের। আগে পিঙ্ক লাংস দেখতাম, আর শুধু স্মোকারদের লাংস দেখতাম যে কালো ছোপ ছোপ। কিন্তু দুঃখের বিষয় এখন 99% যে স্মোক করে না পলিউশনের জন্য, তাদের প্রতিটি লাংসে ছোপ ছোপ। তো আমরা গাছ না লাগালে, প্রদূষণ করলে, বায়ু প্রদূষণ হলে ওই এই আমরা জিনিসগুলো চেষ্টা তো হবে। করছি, তাই দেখে নিশ্চয়ই আরো লোকজন উৎসাহিত হবে এবং তারাও লাগানোর চেষ্টা করবে। আর প্রকৃতির দেখো, সাথে আমরা থাকতে পারলে না, আমরা মানে একটা ধরো বিরাট একটা পাওনা। কোথাও ঘুরতে গিয়ে বা একটা গাছ লাগিয়ে হয়তো আমরা বিরাট কিছু করে ফেলছি তা নয়, না, কিন্তু এইটা করে আরো 5 জন যদি ইন্সপায়ার্ড হয়, আমরা সবাইকে হ্যাঁ, বলি যে তোমরা হ্যাঁ, যখনই, মানে এটা একটা অকেশনের মতো, যখন আমরা ঘুরতে যাচ্ছি এটা আমাদের একটা অকেশন, একটা আনন্দের জায়গা, একটা এনজয়মেন্ট। হ্যাঁ, তার মধ্যে আমরা এই কাজটা করলাম, তাতে করে আরো 5 জন দেখে যদি ইন্সপায়ার্ড হয়, তাহলে হ্যাঁ, মানে আমি তো একটা গাছ লাগিয়ে এলাম, আমি তো মাসে একটা জায়গায় ঘুরতে গেলাম, মাসে একটা গাছ লাগাচ্ছি, কিন্তু আরো 5 জন না, যদি প্রত্যেক মাসে একটা করে লাগায়, হ্যাঁ। তাহলে কিন্তু হয়ে গেল অনেক গাছ। হ্যাঁ, তো সাউথের সেইটা এবার একটা পদ্মশ্রী পেয়েছিলেন সাউথের একজন মহিলা। নিজে একার হাতে উনি একটা ফরেস্ট তৈরি করে ফেলেছেন। ওনার বয়স 75 বছর বয়স। গৌরী আম্মা নাকি নাম, কর্ণাটকের সাইডের। উনি এসে এবার পুরস্কার পেলেন। তার মানে ওই একটা একটা করে গাছই লাগিয়েছেন উনি সারা জীবন এক্স্যাক্টলি। ধরে, সেই সেই এবং সেটা এই আমাদেরও এই এই সৌভাগ্য এবছর এক্সাম্পল, হয়েছে। হ্যাঁ, এই সেখানে অভিজ্ঞতা পাখি আমাদের এসছে, হয়েছে, যেটা সেখানে আমরা পাখি এসছে এবছরে, এখন কত। হ্যাঁ, এবছরে ভালো আমরা কারণ কথা। গাছ গেছিলাম লাগালে তো পুরুলিয়াতে। জীবজন্তু আসে, জীবজন্তুর সমাহার হয়, পাখি আসে, একদম একদম। পাখি আসে হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। অন্যান্য জিনিস আছে। বৃষ্টি আমি হবে, একবার একটা ওয়েদার চেঞ্জ লিখেছিলাম, হবে। বাগডোগরায় হ্যাঁ, একটা বট গাছ ছিল, 100 বছর প্রাচীন একটা বট গাছ ছিল। তো একদিন আমি যখন আসি, আমি দেখি যে লোকজন ওটাকে কাটছে, রাস্তা চওড়া হবে। আমার খুব খারাপ লাগলো। আমি আমাদের হিমালয়ান ন্যাচারাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে গিয়ে বললাম, আমি মেম্বার ওটার, প্রশাসনকে জানালাম, কিন্তু কেউ কিছু করলো না। সেটা গাছটাকে ওরা কেটেই ফেললো। তো আমি এত খারাপ লাগলো, আমি উত্তরবঙ্গ সংবাদে লিখেছিলাম যে শীতের সকালে একটি হত্যা। এবং আমি লিখেছিলাম যে আমি শীতের সকালে আমার আহ আহ অতিথিরা আসবে বলে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম যে একজন লোক আমাকে আক্রমণ করলো এবং আমাকে ছিন্ন ভিন্ন করলো, কেটে টুকরো টুকরো করলো। আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি। আমি পরিযায়ী পাখিদের বাসা বানাতে দিয়েছি। আমি শীতে আমি গ্রীষ্মে ছায়া দিয়েছি, বর্ষায় আমি আগলে রেখেছি। আমাকে কেন, আমার কি ভোটার কার্ড নেই বলে আমাকে এইভাবে করা হলো, আমাকে হত্যা করা হলো? তো এই করে আমি এটা লিখেছিলাম। তো ওইটা আমার মনের কথা আর কি। ওই গাছের কি অন্যায়? আমি বলেছিলাম যে আমি এখানে গরু গাড়ি যেতে দেখেছি, হারিকেন দেখেছি, এখন রকেট জেটের যুগ, সেটাও দেখছি। এটাও লিখেছিলাম যে শিব খান তিনজন তিন দাঁড় মাল্লা থেকে জ্যাক এন্ড জিল, কতই পরিবর্তন দেখলাম। কিন্তু আমি তাও কারো ক্ষতি করিনি, আমাকে ক্ষতি করে আমার কি মেরে ফেললো। তো এই ব্যাপারটাই হচ্ছে ঘটনা, যে আমরা বৃক্ষচ্ছেদন করি। শুনেছিলাম ওরা 3000 গাছ লাগাবে, এখন 3টা গাছও লাগায়নি ন্যাশনাল হাইওয়ে ঠিক অথরিটি। আছে, ওরা লাগায়নি, আমরা লাগাবো, কি আছে? হ্যাঁ, ঠিক আছে, সবাইকে কে অভিনন্দন লাগায়নি, জানিয়ে কি আমি আছে, আমরা লাগাবো। বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি এখন গাড়ি আমাদেরও খুব চালাবো। ভালো লাগলো তুমি এসেছো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আর ঠিক ঠিক। দিদির সঙ্গে কোনো একদিন গল্প করা যাবে, আর যারা হ্যাঁ, দুজন আছে নিশ্চয়ই। তাদের সঙ্গেও গল্প করা যাবে। ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, বাই বাই। ঠিক আছে, ভালো বাই। থাকবেন, চলো, বাই। ভালো থাকবেন। সরাসরি নতুন বছর কথা বাই। হবে, করবো। হ্যাঁ, বাই। সরাসরি কথা। তো ভূপেন্দ্র যেটা বললো না, ওই যে উনি ওই যে ভদ্রমহিলার কথা, সেরকম এই তো একজন আর কি শুভার্থী আমার। এসছে। কি হ্যাঁ, খবর? খুব ভালো খবর। বসে যা আড্ডায়, আড্ডায় বসে যা। আড্ডায় বসে যাবো? তো কমল চক্রবর্তী, উনি পুরুলিয়ায় তো, ভালো পাহাড়টা। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, কমল পুরুলিয়া। হ্যাঁ, চক্রবর্তী। পুরুলিয়া। কমল চক্রবর্তী, হ্যাঁ, হ্যাঁ, ওনার সাথে এবছর আমাদের আলাপ হলো। মানে এই যে এবছর আমাদের অনেক প্রাপ্তি হয়েছে, অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়েছে, তার মধ্যে উনি একজন অসামান্য মানুষ। উনিও তো
পুরো মানে জায়গাটাকে রুক্ষ সূক্ষ্ম জায়গাটাকে একদম গাছ লাগিয়ে পরিপূর্ণ করেছেন। ওয়েদার চেঞ্জ হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে, মানে কি অসাধারণ কাজ করছেন উনি। তো ওনার সাথে আলাপ হয়ে একদম মানে এত ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম এবছর ভালো পাহাড়ে। তো এটা আমাদের এবছরের একটা বিরাট প্রাপ্তি, ওনার সাথে আর কি সংযোগ হওয়াটা। মানবদাই যোগাযোগ করে নিয়ে গিয়েছিলেন, সুজয়ও গিয়েছিল বোধহয় একবার ওনার ওখানে, আমি তাই না গেছিলাম সুজয়? 2020-তে। হ্যাঁ, হ্যাঁ 2020-তে গেছিলাম আমি। 2020-তে, হ্যাঁ। তো সেদিন কমল মানবদার চক্রবর্তী সাথে দেব কথা বোধহয় হচ্ছিল, বুঝলে বলেছিল। সুজয়? হ্যাঁ সেদিন মানবদা হ্যাঁ, আমাকে ফোন করেছিল, কথা হচ্ছিল। মানবদা তোমাকে ফোন করেছিল কিনা আমি জানি না। তো মানবদা মানবদা আমাকে বলছে হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা ফরওয়ার্ড করেছিল যে হ্যাঁ তখন মানবদাকে হ্যাঁ চিনতাম হ্যাঁ, না। মানে তোদের সাথে একসাথে তোরা এক্স্যাক্টলি, ছিলি, কিন্তু তখন সেই একসাথেই সময় ছিল। কেউ কাউকে চেনা জানা ছিল না আর কি। পরবর্তীতে মানে এটাও একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, জানো তো দিদি। মানে ভালো পাহাড়ে সুজয়ও ছিল, মানবদাও ছিল, তো সেই সময় কেউ কাউকে চিনতো না। এবার এই আড্ডা আসরের থ্রুতে এবং সপ্তাহখানেক আগের আমাদের কথা। সৃষ্টির উল্লাসে সবাই একসাথে হওয়ার পরে এই সুজয় মানবদা সবাই সবাইকে চিনেছে। চেনার পরে তারপরে সেই সেই সময়কার ভিডিওটা দেখে হঠাৎ মানবদা বলছে, সে কি ওই সময় আমরা একসাথে ওখানে ছিলাম, তখন তো জানতাম না যে ওটা সুজয়। মানবকে ফোন করলাম, ও ফোন ধরলো না, বোধহয় ব্যস্ত। হ্যাঁ, ও হ্যাঁ, তো ব্যস্ত রোববার তো, থাকেন ও উনি। চাপে থাকে। বলেছিল আমি চেষ্টা করব একবার ঢোকার, সেই জন্য করলাম। হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ। সুজয় বলো কিছু। হ্যাঁ, আমি আসলে সুজয় প্রচুর শুনতে খুব ঘুরে বেড়ায়, ভালোবাসি। সুজয় প্রচুর ঘুরে বেড়ায়। ও হ্যাঁ, ও ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। আচ্ছা। হ্যাঁ, ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু অনেকদিন ঘুরতে বেরোনো হচ্ছে না। হ্যাঁ, তো সেটা চেষ্টা করবো এখন সামনের একটা বছর থেকে কারণে আবার হচ্ছে না, বেরোনোর। সেটা অন্য কথা। আবার শুরু হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ কারণ এখন অনেকদিন হচ্ছে না, কারণটা বলে দিই। কারণ নতুন মানে এই বছরে সুজয়ের বিরাট প্রাপ্তি হচ্ছে, ওর বাড়িতে নতুন মেম্বার এসেছে, ওর একটি ছেলে হয়েছে, সেইটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আর কি এই প্রাপ্তির জন্য এবার এখন ঘুরে বেড়ানো হচ্ছে না। সেটা আবার হবে, এরপরে 4 জনে যাবে, এতদিন 3 জন ঘুরতো, এবার 4 জনে ঘুরবে। হ্যাঁ, দুই পুত্র, হুম, দুই দুই পুত্র। পুত্র, হ্যাঁ। দুই পুত্র। ওর বউর অবস্থা খুব খারাপ হবে, তিনটে পুরুষ মানুষকে ট্যাকেল করতে হবে, একা মহিলা, খুব খারাপ দিন আসছে। আমরা এক পুরুষ সামলাতেই মোটামুটি এইটা ভালো অবস্থা। বলেছো দিদি। যাই হোক। অন্যভাবে নিও না সুজয়, রেগে না যেও না না। না না না, না না, রুম্পি ভীষণ ভালো মেয়ে, সুজয়ের বউ ভীষণ ভালো মেয়ে। আমি যতটা কম কথা বলি ও ততটাই বেশি কথা বলে এবং মন খুলে কথা বলে। আমি বলতে হ্যাঁ প্রতিটি কথা। সুজয় ওর মানে মিসেসের সাথে একদম কাঁধে কাঁধ লাগিয়ে লড়ে যাচ্ছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। শুভমটি এসে চলে গেল বোধহয়, নাকি কোথায় চলে গেল? ব্যস্ত। ছেলে এসছে, আচ্ছা ছেলেকে নিয়ে ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ছেলেকে নিয়ে ব্যস্ত। তো দিদির ওই কর্মকাণ্ডের আরেকটি বিষয় হচ্ছে, দিদির বই বেরোতে চলেছে সামনের বছর, সেটার না, গল্প একটু একটা শুনি দিদি। বেরোলো, জাস্ট একটা বেরোলো বেরোলো? একটা। আচ্ছা আচ্ছা। একটা বেরিয়ে গেল 5 বছরের অপেক্ষার পরে, মানে 5 আচ্ছা, বছর ধরে কাজটা হয়েছে, তারপরে বেশ। মাঝখানে করোনা পড়ে গেছিল বলে পাবলিকেশনসটা হচ্ছিল না, তাই সেটাই, জাস্ট ডিলে হয়ে গেছে। সপ্তাহ আগে বেরিয়ে গেছে। বাহ। আচ্ছা। তাহলে আমরা বইমেলায় বইটা পাচ্ছি, তাই হ্যাঁ, তো? আসলে এগুলো তো একেবারেই আমাদের মানে সাবজেক্টের বই। হ্যাঁ, আর সেইটা বইমেলা ওই ওই যে পাবলিশার্স করেছেন ওরা দিল্লি বেসড, ওই জেপি পাবলিশার্স বার করেছে। আচ্ছা, বইটা হচ্ছে ফার্মাকোলজি ফর গ্র্যাজুয়েট নার্সেস, ওটা ওকে। বেরিয়েছে, সেকেন্ড এডিশন।
ফার্স্ট এডিশন 12-13-তে বেরিয়েছিল, তারপরে এটা আচ্ছা, এই ব্যাপার। শীতকালে কিন্তু বইমেলাটা একটা ওটা আমাদের আবার আরেকটা ইমোশন, ইমোশন, ওটা আবার আরেকটা ইমোশন। ঠিক তাই, কিন্তু একদম। কিন্তু দুর্ভাগ্যে আগে আগে যেখানে হতো আর এখন হ্যাঁ, যেখানে ময়দানটা হচ্ছে সেই ধুলোটা কিন্তু নেই, সেইটাই। সেই ধুলো খাওয়াটা কিন্তু নেই। ধুলোটা হ্যাঁ, হ্যাঁ, এখন সবই মশলার ওপরে চলছে, কিন্তু আমরা একটা টাইমে খালি ধুলোই খেতাম, মানে বাড়িতে এসে দেখতাম মাথার চুলের থেকে বেশি ধুলো হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। সেই জিনিসটা এখন আর নেই। সেই আর বইমেলার একটা আলাদা ক্রেজই থাকতো। ক্রেজ থাকতো সেই। আমরা প্রায় 1 ঘন্টা আড্ডা দিয়েই ফেলেছি, 1 ঘন্টা হয়ে গেছে আড্ডা। প্রায় 9:30 বাজে। দিদির অনেকটা রাত হয়ে যাচ্ছে, তবে দিদিকে ছাড়বো, কিন্তু তার আগে দিদির যেই বিষয়টার সাথে আমি মানে সদ্য আর কি মানে ইয়ে হলো, সেটা হচ্ছে দিদির তো মানে অনেক রকমের কাজ করছেন, তার মধ্যে এই HIV পজিটিভ কিছু মানুষের সাথে একটি সংস্থা আছে, তাদের সাথে দিদি যুক্ত আছেন এবং মানে ওতপ্রোতভাবে যুক্ত আছেন আর কি, প্রচুর সাহায্য করছেন এবং দিদি অনেক কিছু ওদের সাহায্য করেন। তো সেই বিষয়টা নিয়েও দিদিকে একটু বলতে, এবং আমি সেদিন গিয়ে সত্যি মানে কি বলবো, একটা যে এইরকমও এত মানুষ রয়েছেন এই এত অসুবিধের মধ্যে, এবং তাদের সুবিধে দেওয়ার জন্য তাদের তাদের মধ্যে থেকেই আবার কয়েকজন রয়েছেন যারা আর কি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে বাকি মানুষগুলোকে সুবিধা, কারণ সামাজিক ভাবে সুস্থ তো রাখা এদের যায়। অনেক রকম সমস্যা আছে, অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। তো সেইটার জন্য সমীর বিশ্বাস, না দিদি ওনার নাম? হ্যাঁ, 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 তো ওনাকেও বলেছিলাম আজকে, হয়তো উনি ব্যস্ত। তো যাই হোক, উনি ওরকম আর কি একটা সংস্থা করেছেন, এখন 3000 মেম্বার সেখানে, তারা আর কি তারা সকলেই আর কি ওনার কাছ থেকে মানে সাহায্য পাওয়া মানে কি সহযোগিতা পাচ্ছেন আর কি, বলাটা বেটার। তো দিদি একটু যদি বলো বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি সংগঠনটার নাম হচ্ছে নর্থ 24 Organs পিপল লিভিং উইথ HIV AIDS। তো HIV পজিটিভ যারা, তো আপনারা তো এখন যেটা মানে খুব HIV নিয়ে চারদিকে কথা শুনছেন না, 90-এর দশকে খুব কথাবার্তা শুনেছিলেন, খুব হতো। কেননা তখন একটা বিরাট ফান্ডিং ফ্লো চলতো, গভর্নমেন্টের তরফ থেকে টাকা পয়সা দিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানুষের বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন, এগুলো নিয়ে প্রচুর কাজকর্ম হতো। এখন টাকা পয়সা যেহেতু খুব ফ্লো নেই, এগুলো এত শোনা যাচ্ছে না, কিন্তু HIV কিন্তু সমস্যাটা কোনোভাবেই কম নয়। মানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে ART সেন্টার যেখান থেকে ওরা ওষুধ নেয়, সেখান থেকে প্রায় প্রত্যেক মাসেই অন্তত 40 থেকে 50-60 জন নতুন কেস পাওয়া যাচ্ছে। সুতরাং ভলিউমটা বোঝা যাচ্ছে যে কতটা। আর আপনারা সবাই ভালো করেই জানেন এটা মেনলি ছড়ায়, সেক্সুয়াল রুটটা হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে ব্লাড ডোনেশন ইত্যাদি আছে আরো সব। তো যাই হোক, সেইখানে এখন সোসাইটিতে যে রিগার্ডিং দ্যাট পার্সোনাল লাইফ, হ্যাঁ, সেইটা ছোট থেকেই যে এরকম একটা লিবারাল জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, সেইখানে তাদের ডিসিশন মেকিং, তাদের আচার আচরণ, সেগুলো একটা বিরাট পরিবর্তনের জায়গা আসছে, তারই ইম্প্যাক্টটা তো আসবে অবভিয়াসলি, এই হচ্ছে ব্যাপার। তো এই সংগঠনটা হচ্ছে আপনার পুরো বারাসাতের অ্যাবাউট 25,000 মতো মানুষজন পজিটিভ, তাদেরকে ইয়ে করে দেখাশুনো, কিন্তু অ্যাক্টিভ মেম্বার হিসেবে 3000 বড়, আর 400 মতো পজিটিভ বাচ্চা আছে। বাচ্চা আছে, হ্যাঁ, মানে ইনফেক্টেড বাচ্চা, সেটা মায়ের থেকে পাওয়া বাচ্চাও আছে, থ্যালাসিমিয়ার বাচ্চা, তারা রক্ত নিয়ে পেয়েছে, এরকম করে অ্যাবাউট 400 বাচ্চা। তো এদের সাথে আমি যুক্ত আছি বহুদিন ধরে, 2006-07 এরকম সময় থেকে।
আর সমীর বিশ্বাস যার কথা রাখি বললেন, সমীর হচ্ছে ওরকম 28 বছর আগে এই সংগঠনটার দাঁড় করায়। তখন তো এদের জানেন কিভাবে কিরকম অত্যাচার হতো, যা হতো, এগুলোর মধ্যে দিয়ে সে গেছে। কিন্তু এই সমস্যাটা সমীর যেভাবে বোঝে, যেভাবে দেখে, সেইটা মানে একটা অনন্য বলা যেতে পারে। মানে প্রতিটি মানুষের যে খাদ্য, বাসস্থান, পড়াশুনো, তারপরে চাকরি এবং আনুষঙ্গিক যত রকম সমস্যা, সেই সমস্যাটা এই সংগঠনের যারা মেম্বার তাদেরকে সেই সহযোগিতা দেওয়াটা হচ্ছে এদের সাপোর্ট। মানে সহযোগিতা দেওয়া মানে আমি তাদের ভাত ডাল খাওয়ার ব্যবস্থা তা না, কিন্তু তারা যাতে নিউট্রিশনটা পায়, মানে গভর্নমেন্টের যে যোজনা আছে ধরুন, সেইটা তারা ঠিকঠাক পাচ্ছে কিনা, পাবে কিনা, সেই কাজটা করা। বা এই মানুষগুলোর যে সোশ্যাল সিকিউরিটি একটা সমাজে, তার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই প্রত্যেকটা মানুষের যদি থাকে, তাহলে তো তার সে একটা সোসাইটিতে অ্যাসার্ট করতে পারে তার জায়গাটা। এই সংগঠন সেইগুলো একেবারেই খুবই ভালোভাবে টেক কেয়ার করে। আর ওদের বাচ্চাগুলোর বিষয়ে, যে বাচ্চাগুলোকে নিয়ে যেটা মানে লাগাতার যে জিনিসটা করতে হয়, সেটা হচ্ছে ওদের মধ্যে একটা ঢোকানো যে ওরা কিন্তু মানে কারুর ইয়েতে দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। এইচআইভি হয়েছে মানে যেমন সেটা তার একটা আইডি কার্ড নয়, যে সে আইডি কার্ড দিয়ে দেখাবে যে আমার বাচ্চারা এইচআইভি আছে, আপনি একটা আমাকে হেল্প করুন, এটা যেমন নয়, তেমনি মানুষজনও যদি কেউ সকালবেলা একটা ব্রেকফাস্ট তাকে অফার করে, তাহলে আমরা শেখাই তাকে যে ওই মানুষের কাছে শিখতে চাইবে লাঞ্চটা কিভাবে তুমি পেতে, মানে লাঞ্চটা জোগাড় করা যে কিভাবে করবে, সেইটা তুমি ওই মানুষের কাছ থেকে শিখবে। যে প্রত্যেকেই তোমাকে লাঞ্চ আর ইয়ে খাইয়ে খাইয়ে তোমাকে বাঁচিয়ে রাখবে তা তো নয়, তোমাকে নিজের পায়ে সঠিক একজন ইন্ডিপেন্ডেন্ট একজন তোমার সিটিজেন তোমাকে হতে হবে। সুতরাং যিনি ব্রেকফাস্ট দিতে আসবেন তার কাছে শিখবে যে লাঞ্চটা কিভাবে আর্ন করতে হয়। হ্যাঁ, এবং তুমি সবসময় যে তুমি কারুর দয়ায় আছো, যে কি হয় মানুষজন যে এরা তো আন্ডার প্রিভিলেজড, এরা অমুক সমুক, এরা এক প্যাকেট খাবার দিয়ে বা একটা জামা কাপড় দিয়ে কি করা, যে এই যে কনফিডেন্সটা তার নষ্ট করে দেওয়া, তার সেলফ রেসপেক্টটা নষ্ট করে দেওয়া। আমাদের কারুরই এটা রাইট নেই, আমরা করতে পারি না। ওরা কিন্তু সিম্প্যাথি ওদের দরকার নেই, ওদের দরকার হচ্ছে এমপ্যাথি, ওদের দরকার লাভ, ওদের জন্য দরকার কনফিডেন্স, ওদের দরকার কোঅপারেশনস। হ্যাঁ, এইগুলো ওদের ভেতরে ঢোকানোটাই হচ্ছে মেন কাজ। ঠিক আছে, এইটা প্রতিনিয়ত, যেমন আগে কেন এখনো আছে, যেটা পুজোর সময় কিছু গ্রুপ বললো, এনজিওরা এটা ওটারা, যে আমরা ওদের জামা কাপড় দেব। ঠিক আছে, এবার ওরা চলে গেল সব দল বেঁধে, গিয়ে ওখানে বসে রইলো কখন একটা জামা পাবে। এইটা কিন্তু একটা ব্যক্তি মানুষকে কিন্তু তৈরি করে না। এটা আমরা লাগাতার আমরা এটা নিয়ে একটা প্রচার চালাচ্ছি, কথা বলছি যে আপনাদের যদি দিতে হয় তাহলে কিন্তু আপনারা যে কিভাবে দেবেন, সংগঠনকে কিভাবে দেবেন, সংগঠন তার মতো করে সেটা দেবে। একটা বাচ্চা গিয়ে লাইক এ বেগার সে বসে রইলো, কতক্ষণ একটা জামা পাবে, কতক্ষণ একটা এই পাবে, কিন্তু সেটা নয়। সেই জন্য আমরা সবসময় ওদেরকে চেষ্টা করছি ওরা পড়াশোনাটা ঠিকভাবে করা। যেমন তুমি সেদিন দেখলে যে ওদের আঁকার প্রতিযোগিতা হলো, আঁকার প্রতিযোগিতা, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে সব, হ্যাঁ শিখছে করা, মানে ওদেরকে রেশনের সাপোর্ট দেন দুটো সংগঠন থেকে। আমাদের মসলন্দপুরে বসু পরিবার আছে, ওরা প্রত্যেক বাচ্চাকে 50টি মতো বাচ্চাকে প্রত্যেক মাসে 1,500 টাকার মতো একটা রেশন দেন। প্লাস আওয়াজ বলে একটা সংগঠন আছে, তারাও দেয়। তো সেটা সংগঠন মানে এনএনপি প্লাস
ঠিক করে যে কোন বাচ্চাটার দরকার, ঠিক। তাকে কিভাবে দেওয়া যাবে। ঠিক আছে, এইটা কিন্তু ভীষণ দরকার, মানে এই যে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করা হ্যাঁ এবং সেটা মানে অপাত্রে দান না হয়ে যায়, সেই হ্যাঁ ব্যাপারটা কিন্তু হ্যাঁ, ভীষণ সেইটা এদের পুরো নজরদারিটা ঠিক রাখা, এইটাই হুম হুম সংগঠনের। এবং এদের বুঝতে হবে যে জীবনে চলার ক্ষেত্রে এই সংগঠনই তাকে কিন্তু সাপোর্ট দেবে। দেবে। ঠিক আছে, একটা বাচ্চার এদিক সেদিক হলে আমরা সঙ্গে সঙ্গে তাকে ফলো আপ করি, কি হুম ব্যাপার। যেমন মায়েরা একটা সময় একবার আমি ওদের কি কারণে, আমার কোনো একটা খুশির কারণে বোধহয় আমি একটা এরকম ইয়ে করেছিলাম, ওদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার। তার সাথে আমি একটা বলেছিলাম আমি মায়েদের একটা সেশন নেব, যেহেতু অ্যাডোলেসেন্স, মেন্টাল হেলথ, সেক্স সেক্সুয়ালিটির ওপর আমার পিএইচডি কাজ ফাজ আছে, সেই জন্য আমি বলেছিলাম হাউ টু হ্যান্ডেল ইয়োর চিলড্রেন, এটার ওপর কথা বলবো। তখন মায়েরা বলেছিল যে এরকম, দিদি আপনি একটু আমাদের বাচ্চাদের সঙ্গে কথা বলুন, কেননা ওরা ভীষণ রেবেলিয়াস টুয়ার্ডস আস, যে ওষুধ কিছুতেই খেতে চায় না, বলে ওষুধ খাবো না। কেন খাবো, আমরা তো কোনো অপরাধ করিনি, তোমাদের জন্য আজকে আমরা পজিটিভ হয়েছি। সেই জন্য মা বাবাকে ভীষণ ঘৃণা করা, রাগ করে ওষুধ না এইদিকে চলে যায়। সুতরাং আপনি ওদের সঙ্গে একটু কথা বলেন, তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য আমরা রিসেন্টলি কি করেছি, আমাদের এখানে পাড়ায় একটা গ্রুপ আমি বানিয়েছি, অ্যাবাভ 50 থেকে আমাদের গ্রুপে সবাই আছে। তার নাম হচ্ছে ওল্ডিস অ্যান্ড গুডিস, মানে আমরা বয়স্ক কিন্তু আমরা ভালো মানুষ, এটা হচ্ছে আমাদের কথা। এই ওল্ডিস গুডিসের মহিলারা আমরা রিসেন্টলি 10টি করে বাচ্চা নিয়েছি। ওই 10টি বাচ্চা যে তাকে প্রতিনিয়ত বোঝাবো তোমার এই হয়েছে, তোমার এই করা উচিত না, এটা না। আমাদের অ্যাপ্রোচটা আমি রাখছি, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে তোমাদের সাথে কথা বললে, তোমাদের সাথে সময় কাটালে আমাদের ভাল লাগে। আমরা তো একাকিত্বে ভুগি খানিকটা, আমাদের ছেলে মেয়েরা দূরে দূরে সব, সেই জন্য তোমাদের কাছে আসলে খুব ভাল লাগে, কথা বলি। এইটা করতে গিয়ে কিন্তু আমরা ওদের জীবনযাত্রা, ওদের পড়াশুনো, ওদের ফ্রেন্ডস, ওদের লিজার টাইম, ওদের মানে হাত খরচা কোথায় খরচা করছে, এই করে বাচ্চাটাকে নজরে রাখা, সোজা কথা, ইন পজিটিভ সেন্স, ইজ নট ইন নেগেটিভ সেন্স যে আমরা ওর উপর নজরদারি খবরদারি করব না, কিন্তু বিষয়টা বুঝে সংগঠন সেটা তার হেল্প হলো ব্যাপারটা, যে মা বাবা যেটা পারছে না সেটা এই দিদারা পারছে। এটাই মোটামুটি আমরা ওদের সাথে করছি। দুটো ইভেন্ট আমরা সাপোর্ট দিই, একটা হচ্ছে ওদের ফাউন্ডেশন ডেতে দিই একটা কিছু টাকা খানিকটা, আর একটা আমরা পিকনিক করি। সেই পিকনিকটা এই 5th জানুয়ারি তোমাদের পাড়াতেই হবে, মধ্যম গ্রামে, তোমরা তো আসবে। আর অন্য আজকে আলাপ হচ্ছে, আপনারাও যদি আসেন খুব ভালো হবে। আপনারা দেখতে পাবেন একটা সংগঠন কিভাবে এরকম লোকজনের পাশে থেকে তারা চলছে, এটাই। সত্যি আমি একটু গেলাম সেদিন, সেদিন দিদির সৌজন্যে আমার যাওয়া হলো সেখানে, দিদি আমাকে বললেন। তো সত্যি আমি গিয়ে আর কি মানে যুক্ত যে হতে পারলাম, সেটা আমারই সৌভাগ্য। তো এবং আমি মানে থাকতেও চাই এদের সাথে, আমার যতটুকু সামর্থ্য, যা যেরকম ভাবে থাকতে পারবো আর কি, দিদির কাছে পরামর্শ করেই আমি করবো। সেইভাবে তুমি যে দেখলে যে লিগাল সার্ভিসের সাথে কিভাবে লিয়াজো করে কাজ করা যায়, সেই জন্য ওদের সেদিন ইয়ে ছিল, প্যারালিগাল ভলান্টিয়ার্সদের তৈরি করার ব্যাপার ছিল, সেটা আমরা চেষ্টা করলাম একটা প্রেজেন্টেশন দিয়ে, যে ওদেরকে টুয়ার্ডস এইচআইভি এইডস বলা, যাতে এই যে লিগাল রাইট গুলো যেগুলো ওদের আছে, এইচআইভি বিল, গভর্নমেন্ট তো বিল তৈরি করে দেয়, কিন্তু বিলটা এক্সিকিউট করার যাদের দায়িত্ব, তারা যাতে ঠিকঠাক পাশে থাকেন, সেই জন্য ওই অনুষ্ঠানটা হয়েছিল। সত্যি মানে আপনারাও যে এত কিছু করছেন এদের জন্য, মানে এগুলো শিক্ষণীয় ব্যাপার আর কি। মানে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মতো যারা আর কি আমরা জানি না ঠিক
কোথায় কি করব সেটাও জানা নেই, মানে আপনার সংযোগে আসতে পেরেছি বলেও তখন মনে হয় যে হ্যাঁ কিছু একটা হয়তো যদি আমার আমার দ্বারা যা হবে সেরকম কিছু ভাবে যদি হ্যাঁ যুক্তদের আসলে কিছু করতে ওইটাই পারি। আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন যুগটাই হচ্ছে নেটওয়ার্কিং এর যুগ, বুঝলে? এক্স্যাক্টলি, নেটওয়ার্ক, যে কার পরিচিতি, সাথে হ্যাঁ। এইটা নেটওয়ার্কিংটা যার যত, মানে স্ট্রং। এক হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার and Exactly. হ্যাঁ, another ঠিক হচ্ছে নেটওয়ার্কিং ইজ another নেটওয়ার্কিং ঠিক একদম। ঠিক ঠিক, একদমই তবে তাই। এইটার জন্য মানে এই যে আপনাকে পেয়েছি এটা কিন্তু আমার আড্ডা আসর থেকে। এটা তুমি বলছো, কিন্তু তোমাদেরও যে আমি পেয়েছি, তোমাদের মধ্যে দিয়েও যে আমি কথাগুলো বলতে পারছি, তোমরা সারা বছর এই এফার্টটা দিচ্ছ। হ্যাঁ, আর আমি এসে একদিনে সেটাকে অ্যাভেল করছি, এটা তো তোমাদের না না, কাছে সেটা তো আমি জানতে হবে কৃতজ্ঞ। সবাইকে। আমার এটাই মানে একটা প্রচেষ্টাই আর কি আড্ডা আসরের, যে মানে আমি যতটুকু জানতে পারছি বা কিছু সেটা যার মাধ্যমে তাদেরকে নিয়ে এসে সেটা যদি আরো 5 জন জানতে পারে, এই যে অভিজিৎ যেমন জানতে পারলো আজকে, তো ওরও তো নিশ্চয়ই এই বিষয়টা নিশ্চয়ই সম্বন্ধে জানা সেরকম ভাবে ছিল জানা না। আছে। এই যে 5 জন জানতে পারবে নট অনলি অভিজিৎ, সেটাও তো অভিজিতের নেটওয়ার্কে যতজন আছে তারা ওর তারা তারাও জানবে জানতে জানবে। পারবে পরবর্তীতে। এইটা আমার একটা প্রচেষ্টা, এই আড্ডা আসরের একটা প্রচেষ্টা এটা অবশ্যই, মানে বিষয়গুলোকে একটু সামনে তুলে আনা, যেটুকু যা বিষয় আর কি উঠে আসে, তো অবশ্যই এটা। তো এইটা হচ্ছে বিষয়, মানে হ্যাঁ দিদি সেই, তো অনেক কিছুর মধ্যে আছেন। হ্যাঁ, আমার দিদির মাথায় দিদির সবসময় কাছে এটা ঘুরতে থাকে যে এই যে অভিজিতের সাথে আমার পরিচয় হলো, আমি ওনাকে ভবিষ্যতে বলবো যে এখান থেকে আমাদের বাচ্চাগুলো যারা একটুখানি দাঁড়ালো, ঠিকঠাক নিজের পায়ে দাঁড়ালো, ওদের জন্য কি কিছু সুযোগ, সুযোগ মানে কিন্তু যে কি সুযোগ আমি বলছি এটা নিশ্চয়ই তোমরা হ্যাঁ এতক্ষণে হ্যাঁ বুঝেছো, হ্যাঁ হ্যাঁ একদম একদম, নিজের হ্যাঁ, পায়ে দাঁড়ানোর সুযোগ। অন্য এক্স্যাক্টলি। যে তাকে দুটো দাঁড়ানোর জামা সুযোগ। কাপড় থেকে এনে দেবেন কি এনে, না সেটা না না না, একদম না, একদমই না। না ওইটা না না, একদম না, ওকে সেই স্বাবলম্বী করে জায়গায় তোলা, হ্যাঁ ওকে স্বাবলম্বী করে স্বাবলম্বী তোলা। করে, হ্যাঁ এটাই এইটাই সমাজের দায়িত্ব হওয়া উচিত, হ্যাঁ এটাই হ্যাঁ, সমাজের দায়িত্ব হওয়া উচিত। একদমই ঠিকই একটা তাই, ইন্ডিপেন্ডেন্ট কনফিডেন্ট একটা সিটিজেন সে তৈরি হোক, এটাই আমরা চাই, এক্স্যাক্টলি। ঠিক তাই, প্রত্যেককে আমরা একদমই সেটা তাই। চাই। সেই এই সেটা তো মানসিকতাটা ছড়িয়ে দিতে হবে, এই হ্যাঁ, মানসিকতাটা হ্যাঁ, ছড়িয়ে মানসিকতাটা দিতে হবে। ছড়িয়ে দিতে হবে। যে দুটো তাহলেই জামা কাপড় দিলাম, এক বাক্স খাবার দিলাম, ফেসবুকে ছবি দিয়ে দিলাম, ব্যাস। এইটাতে খুব কিছু এগোয় না। হ্যাঁ না, ঠিক আছে, এটা ভালো, হয়তো ঠিক আছে। ওর ওর এট এ টাইমের জন্য হতে পারে, কিন্তু ওর হ্যাঁ, সারা জীবনের জন্য কিছু হবে না। না না, হবে না। ডেভেলপমেন্টের না, কথা, মানে লং টার্মের লং ডেভেলপমেন্টের কথা টার্মে চিন্তা কোনো, করতে গেলে তখন একটু অন্যরকম ভাবেই ভাবতে হবে। অবভিয়াসলি ভাবতে হবে, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আমরাও এটা খুব একটা পছন্দ করি না, মানে আমি আর সুখদেবও আমরা আলোচনা করেছিলাম যে আমরা অন্য কোনো ভাবে যদি কিছু মানে আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন করা যায়, তো কিছু কিছু ক্ষেত্রে আর কি যারা এগুলো অ্যাকসেপ্ট করে, আমরাও সেসব জায়গায় যে যাইনি একদম তা নয়। তবে খাবারটা আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে না, কারণ আমাদের এটা খুব মনে হয়, মানে আমার নিজেরও খারাপ লাগে ওই যে বাচ্চাগুলো এসে এসে হাত পেতে পেতে খাবার নিয়ে চলে যায়। তো এটা যদি ওদের অভ্যেসে দাঁড়িয়ে যায় তাহলে সেটা খুব মুশকিল। মানে ওই একটা গ্রুপ অফ পিপল আসছে মানে আর কি ওরা কিছু একটা ভালো খাবার পাবে, এরকম একটা মানে। আর এটা তো দিনের পর দিন কেউ না কেউ যাচ্ছেই বিভিন্ন গ্রুপে। তো আমরা সেই জন্য মানে দু একটা জায়গায় গেছিও, তো সেখানে কি হয়, যেমন খাতা পেন্সিলের ব্যবস্থা করি হয়তো, বা ওদেরকে জিজ্ঞেস করি তোমাদের কি লাগবে, মানে যে তোমাদের মানে কি প্রয়োজনীয়তা আগে তোমরা ওদের যে, সাথে যোগাযোগ করে মানে জিজ্ঞেস করি ওরা যে যে এই তোমাদের জিনিসগুলো প্রয়োজনীয়তা। করছে, ওরা যে এই কাজটা করছে, এই কাজটা করার জন্য ওদের সাপোর্টিং কি কি দরকার হতে পারে, নেসেসিটি কি আছে, আরো ভালোভাবে কাজটা করার জন্য আরো কি লাগবে। তো হ্যাঁ আমি তো সেইটাই। সবসময় ওদের ওটা জিজ্ঞেস করি সবার আগে, যে না হ্যাঁ, তোমরা যে আমরা আগে করছো ওদেরকে জিজ্ঞেস সবার থেকে করি। নিয়েই করছো, তো সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো যে তোমাদের এই কাজটা করতে তোমার আরো কি হলে তোমার কাজটা করতে সুবিধা হবে আরো, আরো যেটা আমি তাহলে তোমাকে সেই জায়গাটায় হেল্প করবো। হুম হ্যাঁ, হুম। তো কেউ এরকম বললো ভাবে খাতা পেন্সিল, করার তখন চেষ্টা খাতা করি। পেন্সিলের ব্যাপার, কারণ ওরা যখন পড়াশুনো করায় তো সেটাও তো ওদের হয়তো কিনতে হবে বা কিছু। ঠিক ঠিক ঠিক। আরেকজন লাস্ট যেখানে গেলাম ওরা আমাদের বললো যে ওদের তো আমরা আঁকা করাই, তো আঁকা শেখাতে আসেন একজন, তোমরা যদি ড্রয়িং খাতা পেন্সিল দাও তাহলে আমাদের সুবিধা হয়, কারণ এগুলো আমাদের খুব প্রয়োজন হয়। তো ওইটা আর কি আগে থেকে জিজ্ঞেস করে নি ওদেরকে, যে তোমাদের কি প্রয়োজন আছে সেরকমটা বলো,
সেইভাবে আমরা মানে সেইটা করার চেষ্টা করব আমাদের সামর্থ্যের মধ্যে, এই আর কি। সেটাই হ্যাঁ সেইটাই মানে ওই জিনিসটা আর কি ওদের মানসিকভাবে ক্রিপল করে একটা হ্যাঁ আমি হ্যাঁ একটা হ্যাঁ, ওই মহান হলাম। হাত পেতে নেওয়াটা যদি অভ্যেস হয়ে যায় না, তখন হুম, একটা সার্টেন এজে গিয়ে কিন্তু ওটাই তখন মানে না পেলে আবার তখন আর অন্যরকম সমস্যা হবে। হ্যাঁ এরকম। মানব ফোন করেছে, মানবকে দেখি বলি। হ্যাঁ 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 একদম। হ্যাঁ মানব, তুমি কি ঢুকছো? তুমি কি ঢুকবে আড্ডাতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলছে ওটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঢুকতে পারবে না। হুম, এটা হবে না এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেডি হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। মানব দত্ত আবার কালকে সকালে বোধহয় যাওয়া আছে, শান্তিনিকেতন যাবে বোধহয়। শান্তিনিকেতন যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুম, বোলপুর। রাত হয়ে গেছে। হ্যাঁ 10টা বাজতে হ্যাঁ যায় এখন। 10টা বাজতে যায়, আমরা 1 ঘন্টা 20 মিনিট আড্ডা দিয়ে ফেলেছি, আড্ডাটা এবার আমি শেষ করব। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এই এবারে অনেক কিছু। হ্যাঁ 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 অভিজিৎ, হ্যাঁ, অভিজিৎ কিছু অভিজিৎ বলছে। বলো। হ্যাঁ এই সন্ধেবেলা, এই শীতের সন্ধ্যা, এই যে একটা আলোচনা হলো, এর থেকে কিন্তু আমরা আমাদের মানে ব্রেনটা একটা অ্যাক্টিভ হলো এক টাইপের। কিছু লোকের থেকে কিছু শেয়ারিং করলাম, কিছু জানলাম, কিছু বুঝলাম, আরো কিছু ইনফরমেশন জানার এক্সচেঞ্জ হলো। এক্সচেঞ্জ হলো, মানসিকতার এক্সচেঞ্জ হলো। একদম আমি কি মেন্টালিটি নিয়ে চলছি সেটা আরেকটা লোক বুঝতে পারলো, ঠিক আর ঠিক। সে কি মেন্টালিটি নিয়ে চলছে সেটা আমি বুঝতে পারলাম। এইটা একটা তাই বিশাল তো, প্রাপ্তি, আর কিছু না। বিশাল বিশাল। হ্যাঁ হ্যাঁ, বিশাল প্রাপ্তি। যে এরকম ভাবেও ভাবা যায় জিনিসগুলোকে, সেই ভাবনাটা। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা মানে লিমিটেশন থাকে চিন্তা ভাবনার। তাহলে আরো 5 জনের সাথে যখন আমার যোগাযোগ হবে, আরো 5 জন 10 জনের সাথে যখন আমি মিশবো, তখন তাদের কথাবার্তা, তাদের চিন্তা ধারণা থেকে আমার মানে আমি সমৃদ্ধ হতে পারবো যে ও আচ্ছা এই জিনিসটাকে এইভাবে ভাবা যায়। হ্যাঁ, সেই সেই এটাই এটা জিনিসগুলো। বিশাল প্রাপ্তি এটা। হ্যাঁ এটা হ্যাঁ হয়তো একদম। অনেকে অনেক ভাবে নেয়, অনেকে হয়তো সবাই যে আমরা ভালো তা কিন্তু নয়, আবার সবাই যে আমরা খারাপ তাও নয়। না না, তবে ভালোর মানুষ বিষয়টা মনে হয় আমার বেশি, মানে আমি বিশ্বাস করি যে ভালোটা অনেক বেশি। বেশি, হ্যাঁ খারাপটা কম। ডেফিনেটলি। হ্যাঁ একদম একদম। আমি একটা কিছু লোক প্রশ্ন করি, রাখি হ্যাঁ তোমাকে, দিদি, আমি সুখদেবকে একটা প্রশ্ন করি। একদম একদম হ্যাঁ সেটা দিদি। একদম। সেটা হচ্ছে যে নতুন বছর তো আসছে, তো নতুন বছর নিয়ে তোমাদের ভাবনা চিন্তা, নতুন কিছু মানে এই প্রোগ্রামগুলোই যদিও থাকে, কিন্তু তার মধ্যেও কিছু কি তোমরা ভেবেছো সেইটা? নতুন ভেবেছি বলতে করে এখনো অবধি কিছু ভাবা নেই, তবে আমরা কি হয় আমাদের তো কন্টিনিউয়াস আসতে থাকে। হ্যাঁ, এই যেমন হঠাৎ করে আপনার প্রোগ্রামটাতে আমরা জয়েন করলাম, করে ওখানে এবার হয়তো এটার সাথে এবছরের কিছু অ্যাক্টিভিটিতে আমরা থাকবো। হ্যাঁ, সারা বছরের যে আপনাদের যে অ্যাক্টিভিটি গুলো থাকবে, সেগুলোতে হয়তো আমরা আমরা প্রত্যেকটাতে হয়তো ইনভলভ থাকবো। হ্যাঁ, তো সেরকম ভাবে আরো যে সমস্ত জায়গাগুলোতে আমরা ইনভলভ, সেগুলো তো আছেই, তাদের অ্যাক্টিভিটি গুলোতেও আমরা ইনভলভ থাকি। না আমার হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে, আমার মাথা তো যে বললাম সবসময় ভাবতে থাকি, ঠিক হ্যাঁ ঠিক। হ্যাঁ সেটা হচ্ছে তোমার এই যে আড্ডা আসর, হ্যাঁ আড্ডা আচ্ছা আসরটাকে যদি তুমি মানে খুব সুন্দর করে স্ট্রাকচার প্ল্যান করো, তাহলে হুম সেখানে যে মাসে কটা হবে বা বছরে কটা হবে, আচ্ছা এবং আচ্ছা তার হ্যাঁ মধ্যে তুমি কটা আসর তুমি ধরো জেনারেল টপিক রাখবে, কোথাও স্পেসিফিক টপিক রাখবে, কোথাও তুমি ধরো কারেন্ট কিছু ইস্যু এলো সেইটা ধরবে, এরকম যদি হ্যাঁ হ্যাঁ তুমি একটা স্ট্রাকচার হ্যাঁ করে আর নাও। সেরকম এবং সেরকম তো করতেই চাই আমি দিদি। তো হুম, যেটা হয়েছিল, আমি শুরু করেছিলাম মানে একদমই যখন করোনা কাল, আমি বলি একটু আড্ডা আসরের গল্প, যে এটা আমি একদম করোনা কাল যখন, তখন আমার মনে হয়েছিল যে এই দেখছিলাম অনলাইনে অনেক প্রোগ্রাম শুরু হয়েছিল, কবিতা গান এইসব নিয়ে।
তখন আমার মনে হয়েছিল যে খালি এই তুমি একটা গান করো, তুমি একটা কবিতা বলো, এটা না করে আমরা যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করি, বিষয়ভিত্তিক গান কবিতাও যদি হয়, সেখানেও ধরুন মানে সেই গানের এক তো আমরা এখন অনেক সময় মানে মনেই করতে পারি না যে গানটা কে লিখেছেন বা গানের কে সুর করেছেন, তো সেগুলো নিয়েও যদি আর কি হয়, তো সেইভাবে আর কি একদম হঠাৎ করেই শুরু করে দিলাম আমি একদম 1 আগস্ট যে আমি আড্ডা আসর করবো, এরকম আড্ডা আসর বলেই করব, এবং সেখানে আমরা আড্ডার কি হয় মানে খুব তাত্ত্বিক কথাবার্তা যদি হয় না, তখন একটু মানুষের মনোটনি আসে। সেই জন্য আমি ভেবেছিলাম যে মানে ফরম্যাটটা এরকম থাকবে আড্ডার, কিন্তু কোনো বিষয় থাকবে তাতে যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মানে কোনো তো ইনফরমেশন সেরকম যেন আমরা শেয়ার করতে পারি আর কি। একটু না না, ইনফরমেশন যদি তোমার আমরা শেয়ার টপিক করতে পারি। গুলো খুবই হ্যাঁ, খুবই তো মানে সেইভাবে শুরু করেছিলাম। সমৃদ্ধ হয়েছে। হুম। তো এই করতে করতে তো মোটামুটি 2.5 বছর হয়ে গেছে করছি। এবার আমি প্রত্যেক রোববার করব বলে আমার প্ল্যানটা ছিল। সেটা করছিলাম আমি একদম মানে প্রথম 2 বছর আমি প্রত্যেক রোববারই করেছি। তারপরে আমি একটু আবার ওই বাচিক শিল্প জগতে যুক্ত হওয়াতে কিছু কিছু রোববার আমার একটু এনগেজ হয়ে যায়। এবার কি হয়েছে ওই জন্য এবার এমনি আমি যখন নিজেও লাইভ করি, আমি আজকেও বলছি সবাইকে, আমি থট এভিনিউ যেটা করেছি সেখানে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে তোমরাও এগিয়ে এসো, কেউ মানে কি নিয়ে আলোচনা করা যেতে পারে বা সেরকম যদি কারো কিছু বক্তব্য থাকে সেটা নিয়ে হ্যাঁ। লাইভ করো। হ্যাঁ, আর প্রপোজালটা আড্ডা আসরটা বাকিদের থেকে আসতেই পারে আর কি, এই সমস্ত হ্যাঁ হ্যাঁ প্রপোজাল গুলো এই এবার টপিকে আড্ডা করা যেতে আসরটা পারে, ওই টপিকে করা যেতে পারে, হুম বা হুম এই গ্রুপ অফ পিপল আছে এদের নিয়ে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারি নিয়ে এই আমরা কিছু প্ল্যাটফর্মে, করতে সেটাও পারি। হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি সেই সবাইকে বলি, আমাদের করা আছে সৃষ্টির আর কি। উল্লাসেও যারা আছে তাদেরকেও আমি বলি। তো আমার সামনের বছরও যেটা আর কি ইচ্ছে আছে, আর এটাও যেটা আর কি মানে এখান থেকে আড্ডা আসর থেকে যদি কেউ সঞ্চালনাও করতে চায়, আমি তাকেও মোস্ট ওয়েলকাম করব, কারণ সেটাও একটা শেখার জায়গা। অবশ্যই আমি নিজেও করতে করতে অনেক শিখেছি। সেইখানেও যদি কেউ নিজেকে এইভাবে মানে ট্রেন করতে চায় আর কি, নিজেকে যে শিখবো আমি সঞ্চালনা শিখবো একটা, সেটাও এই একটা প্ল্যাটফর্ম আমি তাকে দিচ্ছি। যে চাইবে যে সেই একটা প্রোগ্রামটাই অর্গানাইজ করলো, আমি পেছন থেকে সমস্ত সাপোর্ট দেব, টেকনিক্যাল সাপোর্ট বলো বা কিছু সমস্ত, সে মানে পোস্টার বানিয়ে দেওয়া সব করে দেবো। তবু কেউ সবাই আসুক, এগিয়ে আসুক, সেটা আমার একদম মানে সবাইকে বলছি। আর আড্ডা আর যেটা আছে মানে ওই কিছু কিছু এবার ঠিক করেছিলাম যে বিশেষ কিছু দিনগুলোকে যদি আমরা মানে কিছু মনীষীদের জন্মদিন হোক বা কিছু হোক, সেইগুলোতে একটা করে লাইভ করার, তাদের সম্বন্ধে কিছু বলার। আর বাকি আড্ডা আসর যেরকম আছে সেটা মানে এই তোমাদের সাথেও একটু আলোচনা করব। তোমার সাথে যেমন সেদিন বলছিলাম যে তুমি বললে গানের ওনাকে আনা, এরকম কিছু আরো কয়েকটা আছে আর কি বিষয়, যেই বিষয়গুলো নিয়ে আমাদের মানে আরো সামনের বছরের আড্ডা আসরগুলো করব আমরা। আমাদের এক ডাক্তার আছে, উনি মানে হেলথ অ্যান্ড ট্যুর আর কি, উনিও প্রচুর ঘুরে বেড়ান। তো ওনার ঘুরতে সাথে গেলে যোগাযোগ করে করার প্ল্যান হচ্ছে, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না ঠিক টাইম মতো। তো আর কি সময়, হ্যাঁ হ্যাঁ, সংযোগটা হচ্ছে না, উনি ব্যস্ত থাকেন। হুম। তো এরকম কয়েকটা এমনি মোটামুটি ভাবাই আছে যে সামনের বছরের কি কি আড্ডা আসর হবে। তোমার সাথে আমি একটু বসবো। হ্যাঁ, তুমি যখন এই সাজেশনটা দিলে অবশ্যই সেটা মানে এরকম আমার হয় কি মানে সবটাই একা ভাবি, তো তো সেই ভাবনার মধ্যে যদি আরো কয়েকজনের একটু ভাবনা যুক্ত হয় তাহলে বিষয়টা আরো ভালোভাবে করা যায়। মানে আমি সেটা জয়শঙ্কর দাকে সেদিন বলছিলাম যে একদম মানে ওই ভেবে ভেবে আচ্ছা কি করা যায় কি করা যায় করে করছি ঠিকই, কাকে নিয়ে আসা যায়, বা সেটাও আমারও পরিচিতির লেভেলের একটা সীমিত ব্যাপার আছে। সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। সেটাও ঠিক আমার বড় আছে, প্রাণ। তাহলে আজকে তাহলে এখানেই শেষ করে দাও। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি তাহলে এখানেই শেষ করি। এখানেই শেষ হোক। এই হ্যাঁ শীতটা ভালো হ্যাঁ, কাটুক, অনেকটা। এই শীতটা ভালো হ্যাঁ, কাটুক, এই আরো বেশি বছরে ঠান্ডা লাগুক। এই বছরে আমরা ঠান্ডাটা অনেকগুলো আড্ডা আসর করেছি, না, তবে ঠান্ডা সংখ্যায় কম ঠান্ডা করেছি। লাগুক, শোনো না, ঠান্ডা লাগুক বলো না, বলো ঠান্ডাটা উপভোগ করি। উপভোগ করি। উপভোগ করো। না ঠান্ডাটা না, আমাদের বাঙালিদের ঠান্ডা লাগার আবার অনেক প্রসেস আছে। হ্যাঁ, ঠান্ডা পড়লেই ভাবি কত ঠান্ডা পড়ে গেল,
মানে কি ঠান্ডা পড়ে গেছে আবার একবারে, ঠান্ডা না পড়লে বলে ঠান্ডাই পড়লে পড়ছে না। ঠান্ডাই পড়ছে না, ঠান্ডা আসছেই না, এবছর ঠান্ডাই সবেতেই নেই, সমস্যা। সবেতেই আমাদের সমস্যা। সেই খুব ভালো লাগলো আজকে, হ্যাঁ, সন্ধ্যাটা ঠিক খুব আছে। ভালো কাটলো। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, উই আর ভেরি হ্যাপি। সত্যি ভালো কেটেছে। রাখি তাহলে আসছি। হ্যাঁ, 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 অনেক হ্যাঁ। কৃতজ্ঞতা তোমাকে, তুমি এসছো, অনেক তুমি অনেক এরকম ধন্যবাদ, থাকবে, আর অনেক আমি তো ধন্যবাদ। তোমাকে ছাড়ছি না, তোমার সাথে সাথে থাকছি আর কি। শিওর, একদম। আমি খুশি হ্যাঁ। হব খুব। আচ্ছা, খুব ভালো থাকবে। গুড নাইট সবাইকে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড গুড নাইট, নাইট, গুড নাইট ভালো টু থাকবে। গুড এভরিওয়ান। নাইট, হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো থাকবে। গুড। তা আজকে আমাদের আড্ডা বিভিন্ন রকম ভাবে খুব জমে উঠেছিল। বর্ষ শেষের শীতকালীন আড্ডা বলে দিয়ে শুরু করেছিলাম, এবং দিদিকে আমরা পাওয়াতে আজকে আমাদের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা, বিষয় ছিল না কিন্তু বিষয় এসে গেছে, এবং সেগুলো নিয়ে আমরা অনেকটা সমৃদ্ধ হতে পেরেছি। আজকের আড্ডাটা আমাদের সত্যি খুব ভালো হলো। আমার মনে হয় বাকি যারা দর্শক শ্রোতা ছিলেন তাদেরও খুব ভালো লেগেছে। তো এই বছরটা আমাদের আড্ডা আসর আজকের মতো এখানে শেষ করব আমরা। আমাদের এই বছরটা বাকি যে কদিন আছে খুব ভালোভাবে শেষ হোক, এবং নতুন বছর খুব ভালোভাবে শুরু হোক, এটা আমি সবার জন্য প্রার্থনা করছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।